গুড ইভিনিং। শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে? হুম। এর আগের দিন তোমাদের পিজিবিজি 3 পেপারের ক্লাস হয়েছিল, তাই তো? থার্ড পেপারই ক্লাস হয়েছে না এর আগের দিন? মাঝে তো একদিন ক্লাস অফ ছিল, মনে আছে কারো? এটাই কারোর মনে নেই। লাস্ট ক্লাস যেটা, সেটা মনে হয় থার্ড পেপারে হয়েছিল। তোমাদের বলছিলাম ফোর্থ পেপারে ক্লাস নেব। হুম। দেখো, তিনটে পেপার তো শুরু হয়ে গেছে। তিনটে পেপারের টপিক জানো আশা করি। ফোর্থ পেপারের টপিক তোমাদের জিজ্ঞাসা করেছিলাম। ফোর্থ পেপার হচ্ছে কথা সাহিত্য, এবং সেখানে 15টা ছোট গল্প আছে এবং 4টা উপন্যাস আছে। উপন্যাসের বলেছিলাম যে টেক্সটগুলো যদি পারো সংগ্রহ করতে তাহলে পড়বে। আমি পিডিএফ দিয়ে দেবো, যদি পিডিএফ করতে পারো ভালো কথা। আর যদি সংগ্রহ বই আছে বা যদি তোমরা মানে ম্যানেজ করতে পারো তো ওগুলো পড়ে নিও টেক্সটগুলো পারলে। এখন সময় আছে, পরীক্ষা সামনে চলে এলে তখন টেক্সট আর পড়া হবে না। বইতে তোমাদের ছোট গল্প যেগুলো আছে, 15টা ছোট গল্প, সেগুলো টেক্সট দেওয়া আছে, কিন্তু আহ, উপন্যাসের টেক্সটগুলো দেওয়া নেই, কারণ উপন্যাসগুলো অনেক বড় উপন্যাস। বইটার আয়তন এমনিতেই অনেকটা বেশি আছে, প্রায় মানে 350টা পৃষ্ঠা আছে, বুঝতেই পারছো। অর্থাৎ ছোট গল্পগুলো সমস্ত এখানে দেওয়া আছে। 15টা ছোট গল্প, তার মধ্যে আহ, সবগুলো ইন্টারেস্টিং আছে। তবুও যেগুলো খুবই মানে ভালো, কম সময়ে বুঝতে পারবে, প্রশ্ন উত্তর যেগুলো লেখা আহ, মানে কি বলবো, সহজ হবে, সেই যে গল্পগুলো আছে সেগুলো আমি সংক্ষিপ্ত আলোচনা করে তোমাদের যত ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেইগুলো জানিয়ে দেবো। আচ্ছা বলো, তোমাদের মধ্যে কেউ এমন আছো যে 2-4টা গল্প পড়েছো এগুলোর? ফোর্থ পেপারের গল্প পড়েছো? আচ্ছা, বই পেয়েছো কিনা সেটাও তো একটা ব্যাপার। কে কে বই পায়নি হাত তোলো তো। একজন দুজন। পুষ্পিতা, সুপর্ণা, তোমরা মনে পাওনি? পিডিএফ কার কাছে নেই বইয়ের পিডিএফ? তোমাদের সবার কাছে আছে বইয়ের পিডিএফ? আচ্ছা ঠিক আছে, আমি বইয়ের পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। পারলে পিডিএফ থেকে পড়ে নেবে, আর যদি গল্পগুলো আছে এমনি টেক্সট থেকে পড়ে নিতে পারো। 4টা বইয়েরই পিডিএফ তোমাদের আমি গ্রুপে পাঠিয়ে, 4টা বই হবে না, 5টা বই হবে। পেপার 4টা কিন্তু বই 5টা। পেপার ওয়ানে দুটো বই আছে, মানে পেপার ওয়ান সিলেবাসটা বড়, তার জন্য বই দুটো আছে, দুটো পার্টে। তো পিডিএফ গুলো আপাতত কাজে লাগাও কয়েকদিন, যতদিন না তোমরা বইগুলো পাচ্ছ। আর এরকম কেউ নেই তো যে ডিডাক্ট করে নিয়েছো টাকাটা বইয়ের? সে কিন্তু বই এমনিতেই পাবে না, ইউনিভার্সিটিতে এলেও দেবে না। বইয়ের টাকা ডিডাক্ট করলে বই দেয় না। মানে ওটা ফর্ম ফিল আপের সময় হয়, অ্যাডমিশন ফর্ম ফিল আপ যখন করবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে অপশন আসবে, ওই 500-600 টাকা কিছু একটা কম হবে অ্যামাউন্ট। তো অনেকে ইএসএলএম সিলেক্ট করে নেয়, প্রিন্ট এসএলএমটাকে বাদ দিয়ে দেয়। তো ওটা যদি করেছো তো এমনিতেও বই পাবে না। যদি 4400 যেটা ফুল কোর্স ফি সেটা যদি দিয়েছো পার টনে, তাহলে বই পাবে। বই পাওয়ার কথা, কারণ তোমরা তো অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট চলে এসেছে। এরপরে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী বই পাওয়ার কথা। স্টাডি সেন্টারে একবার খবর নেবে। আহ, বই কিন্তু তোমাদের একই, আগে গত বছর যে বই ছিল সেই বইগুলোই। ওদের অনেক বই তো স্টুডেন্টরা নেয় না, সেই বইগুলো থেকে যায়, বিভিন্ন কলেজে দিয়ে দেয়। পুরনো মানে গত বছরের বই হলেও নিয়ে নেবে। মানে নতুন এডিশনের যে নিতে হবে এই বছরের প্রিন্ট, সেটা কোনো একই বই তো। গত বছর যা সিলেবাস ছিল এবছরও তাই ছিল। গত বছর কেন, এই সিলেবাসটা 2007 সাল থেকে একই আছে। 2007, আজকে 2007 সাল থেকে সেম আছে সিলেবাস, এখনো চেঞ্জ হয়নি। তাহলে গত বছর, তার আগের বছর,
5 বছর আগেরও যদি বই থাকে না অ্যাভেলেবেল ইউনিভার্সিটিতে বা স্টাডি সেন্টারে, তো নিয়ে নেবে। আমি যে বইগুলো পড়েছি সিলেবাস সেটা তোমাদেরও আছে ভাবো। আমি এনএসইউ থেকে যে এমএটা করেছিলাম সেটা 2017-র দিকে, বর্ধমানেরটা 12, এনএসইউটা 17। তো এই দুটো সালেই কিন্তু এনএসইউ একই সিলেবাস ছিল। আচ্ছা, তো তোমাদের দেখো যে গল্পগুলো আছে, টোটাল 15টা। ক্ষুদিত পাষাণ আছে, হালদার গোষ্ঠী আছে, নয়ানচাঁদের ব্যবসা আছে, অরূপের রাস, স্টোভ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, রস, পথের কাঁটা, ডোমের চিতা, কুষ্ঠরোগীর বউ, সংকেত, চতুর্থ পানিপথের যুদ্ধ, আর রেকর্ড, শহীদের মা এবং জাতুধান। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো গল্প আছে, ক্ষুদিত পাষাণ, হালদার গোষ্ঠী, আর একটা উপন্যাস আছে রবীন্দ্রনাথের, চতুরঙ্গ। রবীন্দ্রনাথের দুটো গল্প পেয়ে যাবে, গল্পগুচ্ছ যদি বইটা আছে তো ওখানে পেয়ে যাবে এই দুটো গল্প। আর বাকিগুলো তো তোমাকে টেক্সটগুলো, গল্প যেগুলো রয়েছে সেগুলো তো বইয়ে তো পাচ্ছই। আর যেটা উপন্যাস আছে সেগুলো তোমাকে হয় টেক্সট কিনতে হবে যদি পড়তে চাও, নয় পিডিএফ আমি গ্রুপে তোমাদের সব উপন্যাসের পিডিএফ দিয়ে দেবো। ওগুলো দেখবে যে যখন উপন্যাসের আলোচনা হবে তার আগেই আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো যে এটা পড়ে রাখবে সবাই। সময় যদি না হয় টেক্সট পড়তে, সবার ক্ষেত্রে তো সময় থাকে না, তাহলে কি করবে না, ক্লাসটা অন্তত করবে, ক্লাসে উপন্যাসের বা উপন্যাসটাকে মনে রাখার বিষয়গুলো বলে দেওয়া হবে, মানে বিষয়বস্তুটা প্রথমত আলোচনা হবে, আর কিভাবে পুরোটা মনে থাকবে সেটার একটা আমি তোমাদের ডায়াগ্রাম করে দেবো। ওই ডায়াগ্রামটা দেখে মনে পড়ে যাবে গল্পটা বা উপন্যাসটা। গল্পেরও ছোট ছোট ডায়াগ্রাম করে দেবো যেগুলো দেখে গল্পের কাঠামোটা, প্লট, চরিত্র, কাহিনী বিস্তার সবই মনে থাকবে। তো রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ আছে আর হালদার গোষ্ঠী আছে, এই দুটো গল্প সহজ সরলই গল্প। আর ক্ষুদিত পাষাণ হচ্ছে অতি প্রাকৃত রসের গল্প একটা, মানে কিছু শিহরণ জাগানো কিছু বিষয় রয়েছে, একটু মানে সেই ভয় ভয় ভাব যেগুলো তো থাকে। আচ্ছা, এখানে তোমাদের কাছে তো বললে বই নেই, তাহলে তো গল্প কোনোটা পড়োনি মনে হয়। সিলেবাস দেখার পরে গল্প কেউ পড়েছো একটাও এই পেপারের? পড়েনি, তাই তো। তোমাদের কাছে তো এখন টেক্সটটাও নেই যে আমি বলবো যে এই লাইনগুলো আন্ডারলাইন করে নেবে। দেখো এই পেপারেরও সেম, যেটা কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের জানো, পরীক্ষায় কত কত নম্বরের প্রশ্ন আসে কে জানে না? সবাই জানো তো ক নম্বরে কটা প্রশ্নের উত্তর লিখতে হবে? না জেনে থাকলে বলবে, প্রথম ক্লাসে এগুলো আলোচনা হয়েছিল। 18 নম্বরে কয়টা প্রশ্ন হয় পরীক্ষায়? 18 নম্বরের দুটো, 12 নম্বরের, 12 নম্বরের দুটো নয়, তিনটে। হুম। আর 7 নম্বরে, তাহলে 2, 3, 4 মনে রাখবে। 18 দুটো, 12 তিনটে, 7 চারটা, মানে ওইদিকে 12, 18 দুগুণে 36, আর 3 × 12 = 36, 36 36 72 হয়ে গেল 18 12-তে। আর বাকি 28 নাম্বারটা হচ্ছে 7-এ, 4 7 28। ঠিক আছে, এটার জন্য ডবল অপশন পাবে, যতগুলো প্রশ্ন করতে হবে তার ডবল, দ্বিগুণ অপশন থাকবে। আর ফোর্থ পেপারের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যেগুলো 7 নম্বরের প্রশ্ন, বেশিরভাগ লাইন তুলে আসে ওখানে, 6টা প্রায় প্রশ্ন লাইন তুলেই আসে। দুটো হয়তো এরকম নামকরণ, সার্থকতা, বিষয়বস্তু, চরিত্র আলোচনা এরকম আসতে পারে। এমনও বছর গেছে যে 6 থেকে 7টা শুধু লাইন তুলে এসেছে। লাইন তুলে মানে ধরো এরকম একটা প্রশ্ন আছে যে প্রায় 250 বৎসর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগবিলাসের জন্য এই প্রাসাদটি নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন। কোন প্রাসাদের কথা বলা হচ্ছে? আহ মন্তব্যটি কোন গল্পে করা হয়েছে? তারপরে এই প্রাসাদটির বিশেষত্ব কি ছিল? ধরো 1+1+5 এরকম প্রশ্ন এলো 7 নম্বরে। তো তোমাকে লাইনটা মনে রাখতে হবে। এবারে বলবে যে তার লাইনটা মনে কি করে থাকবে? ক্লাসে যদি থাকো, গল্পটা তোমাদের টেক্সট পড়ার সময় নেই, ক্লাসে থাকলে আমি তোমাদের বলে দেবো যে এই লাইনগুলো তুলেই গত 12 বছর ধরে প্রশ্ন আসছে, রিপিটও হয়। তো অনুমান কখন করতে পারবে? যখন গল্পের ধারণা থাকবে, বিষয়বস্তু, বিষয়বস্তু যদি ধারণা না থাকে তাহলে কনফিউশন তৈরি হবে, একটা গল্প আবছা আবছা পড়লে
আরেকটা গল্পের সঙ্গে দেখবে কনফিউশন তৈরি হবে যে এই লাইনটা মনে হয় ওই গল্পের বা এই গল্পের, দুটো গল্পের মধ্যে মানে ওই রকমই প্রশ্ন দেয় যাতে দুটো গল্পের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় এটা কোন গল্পের লাইন। ওটা কারা ঠিক করতে পারবে? যারা গল্পগুলো ধারণা রেখেছে, তা অনুমান করেও দেওয়া যায়, টেক্সট না পড়লেও হয়। টেক্সট তুমি যদি নাও পড়েছো তাও একটু আন্দাজ করতে পারবে যে শাহ মাহমুদের যে ভোগবিলাসের জন্য একটা প্রাসাদের কথা কোন গল্পে বলা হয়েছে, এটা আন্দাজ করতে পারবে। কখন পারবে? হয় ক্লাস করতে হবে, নয় টেক্সট পড়তে হবে। তাহলে টেক্সট না পড়লে ক্লাসটা অন্তত করবে। দেখো, ক্ষুদিত পাষাণ গল্প দিয়ে আজকে শুরু করছি। ক্ষুদিত পাষাণ গল্পটা আহ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ছোট গল্প। এটা একটা ক্ষুদিত পাষাণ। আর ছোট গল্পের স্রষ্টা, বাংলা ছোট গল্পের স্রষ্টা বলতে আমরা রবীন্দ্রনাথকেই জানি। বাংলা ভাষায় ছোট গল্পের স্রষ্টা। এর আগে গল্পকে ছিল না, ছিল সংস্কৃত ভাষা, সে আমাদের আদি যুগ থেকেই গল্প আছে। বাংলা ভাষা তো গল্প এসেছে, গদ্য ভাষা এসেছে 1800 সাল থেকে, এবং 1800 সালের পরবর্তী সময়ে প্রথমে প্রবন্ধ, তারপরে উপন্যাস, তারপর গল্প এসেছে। আহ ছোট গল্পটা হচ্ছে একটা শাখা বলতে পারো গল্পেরই। আগে কি গল্প লেখেনি? লিখেছেন। কারা লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা গল্প পাবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প লিখেছেন যেগুলো ছোট গল্প নয়। অনেক গল্প আছে শরৎচন্দ্রের যেগুলো ছোট গল্প নয়, বড় গল্প বলতে পারো। কিন্তু রবীন্দ্রনাথ গল্পের মধ্যে একটা আলাদাই বৈচিত্র্য নিয়ে এলেন গল্প সাহিত্যে, যে ছোট গল্প। ছোট গল্প কাকে বলা যায় এটার সংজ্ঞাটাও পড়তে হবে, কারণ তোমাদের 15টা ছোট গল্প, এগুলো সবই ছোট গল্প। গল্প না, এগুলো ছোট গল্প, যেটা ফোর্থ পেপারে আছে, উপন্যাস আর ছোট গল্প। তাহলে গল্পেরই একটা শ্রেণী বললাম ছোট গল্প। রবীন্দ্রনাথ কি হচ্ছে না ছোট গল্পের স্রষ্টা। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে ছোট গল্পের আবির্ভাব হয়েছিল, শর্ট স্টোরি বলা হয়, শর্ট স্টোরি, বাংলাতেই ছোট গল্প। তো সেই শর্ট স্টোরিটা বাংলাতে সেই অনুকরণে ছোট গল্প লেখা শুরু করছেন রবীন্দ্রনাথ। এবং স্রষ্টা, স্রষ্টা মানে যিনি সৃষ্টি করছেন। তো ছোট গল্পের মানে অবয়বটা কেমন হবে, বিষয় বৈচিত্র্য কেমন হবে, সেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন যেটার নাম হচ্ছে বর্ষা যাপন। কবিতাটা এইভাবে শুরু হচ্ছে: ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা। আচ্ছা, কবিতাটা আশা করি শুনেছো, কেউ বলতে পারবে? কবিতাটা কেউ শুনেছো এর আগে? আচ্ছা, আমি বলে দিই। এই কবিতাটা যদি মুখস্থ রাখো তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা বর্ষা যাপন। কবিতাটা এরকম: ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনা ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। তো এইটুকু অংশটা যেটা রয়েছে কবিতার, তাতে রবীন্দ্রনাথ কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। অর্থাৎ প্রথমে তিনি বলছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল। সহজ সরল ভাষাতে মানুষের জীবনের ছোট ছোট ঘটনাবলীকে তুলে ধরা হচ্ছে ছোট গল্পে। দৈনন্দিন জীবনের সুখ দুঃখের যে গল্প, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। আমাদের মানব জীবনেরই গল্প, কোনো আকাশ পাতাল কোনো জায়গার গল্প নয়, আমাদের মানুষেরই গল্প। যে ঘটনাগুলো আমরা কখনো ভুলেও যাই, এরকম ছোট ছোট তুচ্ছ ঘটনা যেগুলো, সেই ছোট ঘটনাগুলোকে নিয়েই ছোট গল্প তৈরি হয়। কোনো বিশাল কোনো সেই ঐতিহাসিক বিষয় নিয়ে বড় কিছু একটা রহস্যময়তা কিছু নিয়ে গল্প লেখা হবে সেরকম নয়। ছোট গল্পের মানে ওয়েটটা একদম হালকা হবে, হালকা চাল হবে ওখানে, কিন্তু কোনো ভারী কিছু চাপানো হয় না ছোট গল্পে। নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অর্থাৎ এখানে ঘটনার কোনো ঘন ঘটা, কোনো বড় বিশাল ঘটনা নিয়ে হবে না, আর কোনো বর্ণনাও দেওয়া হবে না বিস্তারিত। কোনো
তত্ত্ব উপদেশও বা নীতি কথামূলক কোনো কিছু বিষয় থাকবে না সেই গল্পের মধ্যে, চরিত্র অতিরিক্তও থাকবে না। একবার বসেই সেই গল্পকে পড়ে শেষ করে ফেলা যাবে। আর সেই গল্পের মধ্যে একটা মানে কি বলবো, ছোট্ট ঘটনা দিয়ে পুরো জীবনের যে দর্শন সেটা আমরা দেখতে পাবো, যেটাকে বলা হয় বিন্দুর মধ্যে সিন্ধুর দর্শন, এক ফোঁটা জলের মধ্যে একটা সমুদ্রকে অনুভব করা। সেই রকম একটা ছোট্ট পার্ট থাকবে জীবনের, হয়তো একদিনের ঘটনা। সেই একদিনের ঘটনাটা দিয়ে আমরা পুরো জীবনের একটা বৃত্তান্ত জেনে যাব। স্ত্রীর পত্র রবীন্দ্রনাথের একটা ছোট গল্প, বেশ ভালো গল্পটা। ওই গল্পেও একটা চিঠির মাধ্যমে একটা নারীর পুরো জীবন কাহিনী আমরা দেখতে পাচ্ছি। শ্বশুর বাড়িতে এত বছর সংসার করলো, শাশুড়ি কেমন ছিল, তার স্বামী কেমন ছিল, আজকে সে সংসার ত্যাগ করে কেন জগন্নাথ ধাম বা শ্রীক্ষেত্রে চলে এসেছে, সেই চিঠিতেই জানাচ্ছে। অর্থাৎ একটা ছোট গল্পের মধ্যে তার জীবনটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু চিঠিটা লেখাটা একদিনের ঘটনা, একবার বসে চিঠি লিখছিল। আর সেই চিঠিতে পুরো জীবন কাহিনীটা দেখতে পাচ্ছি, যেটা বললাম না যে বিন্দুর মধ্যেই সিন্ধুর দর্শন। সিন্ধু বলতে সমুদ্র, এক ফোঁটা জলের মধ্যেই আমরা সমুদ্র দর্শন করতে পারি। তো ব্যাপার হচ্ছে যে সেই রকমই হবে ছোট গল্প, একটু ছোট্ট ঘটনার মধ্যেই পুরো বিষয়টা আমরা জেনে যাব। অর্থাৎ একটা মানুষের জীবনের মাঝামাঝি জায়গা থেকে হয়তো শুরু করা হলো, সেখান থেকেই পুরো আগের ঘটনাগুলো জানতে পারবো। শেষ লাইনটা এরকম আছে, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। তো ছোট গল্পের যেটা শেষ সেটা কিন্তু অতৃপ্তিদায়ক হয়। অতৃপ্তিদায়ক মানে আহ, মনের মধ্যে একটা খুঁতখুঁত ব্যাপার থাকবে, অতৃপ্ততা থাকবে, যে এরকম কেন হলো, মিলনান্ত কেন হলো না, এরকম না হলেও পারতো। পাঠক গল্পটা পড়ার পরে মনে মনেই আহ, মানে হ্যাপি এন্ডিং যেটাকে বলে না, সেটা করতে চাইবেন, যে এরকম কেন হলো, শেষের সময় নায়কটা কেন মৃত্যু হলো, বা নায়কটা কেন কোথাও বাইরে চলে গেল, নায়িকাটা নায়কটাকে ছেড়ে চলে গেল কেন, বা পিতা পুত্রের বিচ্ছেদ হলো কেন, মানে এই ধরনের কিছু একটা বিষয় দিয়ে শেষ হবে যেটার জন্য অতৃপ্ততা আসবে। যেরকম রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্প পড়েছো কেউ? রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটা পড়েছো কেউ? একটা শহরের, কলকাতা শহরের মানুষ পোস্টমাস্টার হয়ে চাকরি পেয়ে একটা গ্রামে এসেছে। সেখানে এসে কত মানে অস্বস্তি তার, গ্রামে এসে মানিয়ে নিতে পারছে না সেই গ্রামে, মানে একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে শিক্ষার অভাব রয়েছে, যে গ্রামে ইলেকট্রিসিটি নেই, সেখানে তার মানে মতো মানুষও নেই যার সঙ্গে সে কথা বলে সারাদিন কাটাবে। একটা শুধু পরিচারিকা পেয়েছিল যার নাম হচ্ছে রতন। সেই রতনকে দিয়েই সারাদিন সে তাকে পড়াতো, ইয়ে করতো। শেষে রতনের সেই মানে পোস্টমাস্টারের প্রতি একটা ভাব জন্মেছিল, এবং পোস্টমাস্টারকে দাদা বাবু বললেও শেষে তার প্রতি মানে একটা টান অনুভব করতো রতন। একসময় শরীর খারাপ হয়েছিল, পোস্টমাস্টারের গুরুতর অসুস্থ হয়েছিল, এবং তার আত্মীয় পরিবারের মানুষকে তার প্রয়োজন ছিল, কিন্তু সেখানে তো ছিল না। পোস্টমাস্টার তো চাকরি করছেন ওখানে, একটা কুটির তাকে দেওয়া হয়েছিল, রুম দেওয়া হয়েছিল কোয়ার্টার হিসেবে। তো সেখানেই বালিকা রতন তখন মানে যেটা 12-13 বছরের একটা মেয়ে, বিবাহযোগ্য মেয়ে, কিন্তু সেই সময় বিয়ে হয়ে যেত 12-13 বছরের, কিন্তু সেই মেয়েটাই আহ মাতা পিতা নেই, অনাথ বালিকা ছিল। তো সেই কিন্তু মায়ের ভূমিকা নিয়েছিল সেই সময়, পোস্টমাস্টারকে সেবা শুশ্রূষা করে ঠিক করেছিল। পোস্টমাস্টার বদলির জন্য অ্যাপ্লাই করেছিল ওখান থেকে, তো বদলি হয়নি, তখন কাজটা ছেড়ে চলে যাচ্ছে। এতদিন পর্যন্ত রতন ভেবেছিল যে পোস্টমাস্টারই তার কাছে সব, একটা অসহায় মেয়ের হয়তো জীবনের দায়িত্ব নেবে পোস্টমাস্টার, কিন্তু পোস্টমাস্টার শেষের সময় কিছু টাকা দিয়ে বলছে তোর ব্যবস্থা করে দিয়ে আমি যাচ্ছি, পরের পোস্টমাস্টার এলে সে তোকে দেখবে। তো সেই পোস্টমাস্টার, সেই রতন একবার জিজ্ঞাসা করেছিল পোস্টমাস্টারকে যে দাদাবাবু আমাকে নিয়ে যাবে না, পোস্টমাস্টার বলেছিল তা কি করে হয়। তো তারপর থেকেই রতন কিন্তু বলেছিল যে আমাকে কিছু দিতে হবে না, আমার কিছু চাই না, কেঁদে পালিয়েছিল, কিন্তু কাঁদতে কাঁদতে। এবং পোস্টমাস্টার যখন যেদিন চলে গেলেন সেই দিন পোস্টমাস্টাররা যখন সেই লঞ্চে করে যাচ্ছে, বোটে করে যাচ্ছে, তখন অর্ধেক রাস্তা যাওয়ার পরে তার মনে হচ্ছে, যখন ছেড়ে দিয়েছে তখন মনে হচ্ছে যে মেয়েটাকে নিয়ে গেলে ভালো হতো। কিন্তু নিয়ে যায়নি কেন? কারণ তৎকালীন সময়ে ওই 12-13 বছরের মেয়ে যারা
তারা বিবাহযোগ্য, বিয়ের বয়স পারই হয়ে যেত, 8-9 বছরেই বিয়ে হয়ে যেত। এবং সে একটা মেয়েকে যদি পোস্টমাস্টার নিয়ে যায় শহরে, সবাই প্রশ্ন করবে যে এই মেয়েটা কে, কিভাবে এসেছে, কোন জাতের, জাতপাতেরও এখন ব্যাপার ছিল তৎকালীন সময়ে। তো সে এত প্রশ্নের মুখোমুখি হওয়ার চেয়ে পোস্টমাস্টার চেয়েছিল যে তাকে না নিয়ে যাওয়াটাই ভালো। আর এদিকে বালিকা রতন, সে অনাথিনী বালিকা, সে ভেবেছিল যে পোস্টমাস্টার যদি আমাকে নিয়ে যেত, আমার পরিবার পেতাম আমি। তো সেই পোস্টমাস্টার যখন চলে যাচ্ছে এগুলো ভাবছে, পরের দিন দেখা যাচ্ছে যে পোস্টমাস্টারের যে কুটিরটা ছিল, যে ঘরটা ছিল যেখানে তাকে থাকতে দেওয়া হয়েছিল সরকারের তরফে, পোস্টমাস্টার তো আজকে নেই। তো রতন সেই ঘরটা প্রদক্ষিণ করছে কাঁদতে কাঁদতে। এইভাবে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। কেমন খারাপ লাগবে যে রতনের কি হবে তাহলে? পোস্টমাস্টার কি আর কোনোদিন ফিরে আসবে রতনকে নিতে? না, না ওই অনাথিনী বালিকাটা অনাথিনী থেকে গেল সারা জীবনের মতো? এইভাবে গল্পগুলো শেষ হয়। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার আছে, কাবুলিওয়ালা গল্পটা আছে, এটা আশা করি পড়েছো, মিনি কাবুলিওয়ালার গল্প। তারপরে ফটিকের নিয়ে একটা ছুটি গল্প আছে, ফটিক চরিত্র, বলাই একটা গল্প আছে। সমস্তই রবীন্দ্রনাথের ছোট গল্প। শরৎচন্দ্রের ছোট গল্প হচ্ছে মহেশ, জানি না কেউ পড়েছো কিনা। পড়েছো? একটা গরুর গল্প আছে, মহেশ। এটা মাধ্যমিকের সিলেবাস আগে থাকতো, বেশ সুন্দর গল্পটা। তো ওইগুলো হচ্ছে ছোট গল্প, যেখানে একটা অতৃপ্ততা দিয়েই শেষ হবে। তো এই যে ক্ষুধিত পাষাণ গল্পটা, একটা বিষয়বস্তুটা আমি সংক্ষেপে আলোচনা করছি। আহ, শুনতে পাওয়া যাচ্ছে তো ঠিকঠাক? আজকে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম করছে আমাদের এদিকে, বৃষ্টি পড়ছে তো। তো দেখো, ক্ষুধিত পাষাণ, আহ, দুটো শব্দে একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। ছোট গল্পের ক্ষেত্রে 3-4 ধরনের প্রশ্ন আসে। কি কি আসে? নামকরণের সার্থকতা, ছোট গল্প হিসেবে সার্থক কিনা, চরিত্র, এবং গল্পের যে বিষয় ভিত্তিক প্রশ্নগুলো, কোনো একটা ঘটনা আছে, এই ঘটনাটাকে নিয়ে কোনো একটা প্রশ্ন। প্রায় 3-4 ধরনের এরকম প্রশ্ন আসে। বিষয়বস্তুটা জানার পরে এই ধরনের প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করতে হয়। ক্ষুধিত পাষাণ একটা গল্প, ছোট গল্প, যেখানে রবীন্দ্রনাথ জানাচ্ছেন তিনিই কথক। প্রথমে কথক হচ্ছেন রবীন্দ্রনাথ, এর মাঝে আরেকজন কথক আসবেন। প্রথমে গল্প কথক তথা রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে আমি আর আমার একজন আত্মীয়, থিওসফিস্ট একজন আত্মীয়, যারা ওই ভূত প্রেত এইসব বিদ্যা নিয়ে একটু বেশি ঘাঁটাঘাঁটি করেন, আলোচনা করেন। তো সেই রবীন্দ্রনাথ এবং তার একজন থিওসফিস্ট বন্ধু পুজোর সময় যে ছুটিটা হয়, পুরো দেশ ভ্রমণ করে নিয়ে বাড়ি ফিরছেন, কলকাতা ফিরছেন। রেলগাড়িতে আহ, একজন বাবুর সঙ্গে দেখা হয়েছিল তাদের, এবং সেই বাবুটা, আহ, লেখক বলছেন যে তার যা বেশভূষা ছিল তাকে না, মানে পশ্চিম দেশীয় মুসলমান বলে মনে হচ্ছিল। পশ্চিম দেশীয় মুসলমান, পশ্চিম দিকে আমাদের কি রয়েছে? ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, ওই যে দেশগুলো রয়েছে। তো সেই পশ্চিম দেশীয় মুসলমান বলে মনে হতেছিল সেই মানুষটাকে। তার কথাবার্তা, তার ভাবভঙ্গি, একটু অবাক অবাক লাগছিল। একটা মানে মানুষের সঙ্গে দেখা হয়েছে লেখক এবং তার থিওসফিস্ট বন্ধুর। তো সেই মানুষটা এমনভাবে কথা বলছিল, রবীন্দ্রনাথ বলছেন যে তার আলাপগুলো মনে হচ্ছিল যেন তিনি বিশ্বের সব কিছু খবর রাখেন, যেন এমন এমন কথা বলছেন যেন স্বয়ং ঈশ্বর, বিশ্ববিধাতা, তিনিও যেন ওনার কাছে পরামর্শ নিয়ে কোনো কিছু কাজ করে থাকেন। মানে ওনার পরামর্শ নিয়েই কাজ করবেন স্বয়ং ঈশ্বর, এরকম তার ভাব। যে আমি যেটা বলবো সেটাই সত্যি, আমি যেটা বলি এটা, মানে তার অভিজ্ঞতা বা তার কথাগুলো মানে একটু বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলার মতো মনে হচ্ছিল। এটা লেখকের মনে হয়েছে। এবং তিনি বলছেন যে ট্রেন আসতে একটু দেরি ছিল, তারা ট্রেন বদলি করবেন। এবং তারপরে পরবর্তীতে যখন তাদেরকে মানে বদলি করতে হবে ট্রেন, দেখা যাচ্ছে যে ট্রেনটা লেট করছে। গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম। তখন রাত্রি 10:30। সময়টাও বলে দিয়েছে। পথের মধ্যে একা একটা কি ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম। ট্রেনের কথা বলা হচ্ছে। আমি ইতিমধ্যেই টেবিলের ওপর বিছানা পাতিয়া ঘুমাইব স্থির করিয়াছি।
এমন সময়ে সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁদিয়া বসলেন। সে রাত্রে আমার আর ঘুম হইল না। অর্থাৎ যে গল্পটা শোনাতে চলেছেন কথক তথা রবীন্দ্রনাথ, সেই গল্পটা কে বলছে না, ওই যে রবীন্দ্রনাথ এবং তার থিওসফিস্ট বন্ধু যে ট্রেন বদলি করে কলকাতাতে আসবেন, যখন বদলির সময় ওয়েটিং রুমে বসে আছেন, তখন সেই যে একটা অচেনা মানুষ যাকে পশ্চিম দেশীয় মুসলমান বলে মনে হচ্ছিল, সেই মানুষটাই একটা গল্প শুরু করে দিলেন। তাহলে একটা গল্প শুনুন, আমি শোনাই সবাইকে গল্প। তো রবীন্দ্রনাথ বলছে আর আমার ঘুম হলো না। এবারে সেই মানুষটাই যে গল্পটা শোনালেন রবীন্দ্রনাথকে এবং তার থিওসফিস্ট বন্ধুকে, সেটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। ওই লোকটা পরিচয় দেবেন কি, নিজের পরিচয় কি দিচ্ছেন, যিনি গল্প শোনাচ্ছেন তিনি বলছেন আমি একজন সরকারি কর্মচারী। এই বিষয়গুলো মনে রাখবে, যিনি গল্প শোনাচ্ছেন রবীন্দ্রনাথ এবং তার বন্ধু থিওসফিস্ট বন্ধুকে, সেই মানুষটার পরিচয় পাওয়া গেল যে সেই মানুষটা হচ্ছেন একজন সরকারি কর্মচারী, একজন মাসুল কালেক্টর। মাসুল বলতে ট্যাক্স, ট্যাক্স কালেক্ট যারা করে সরকারি কর্মচারী তারা, সেই কাজে নিযুক্ত ছিলেন। তিনি বলছেন যে আমার চেহারা মানে স্বাস্থ্য বেশ ভালো ছিল। সেই সময় আমাকে অল্প বয়সে যেরকম দেখাতো, তাতে আমাকে দেখে নিয়ে না হায়দ্রাবাদে নিজাম সরকারের আন্ডারে বরিচ নামক একটা স্থান আছে, সেই বরিচে আমাকে তুলার মাসুল আদায় করার জন্য নিযুক্ত করা হলো। তুলার যে ট্যাক্স, সেই তুলার মাসুল কালেক্টরের কাজ নিয়ে মানুষটা গিয়েছিল বরিচে। বরিচে যে ঘটনাটা ঘটেছিল সেটাই তিনি শোনাচ্ছেন। বরিচে কি ঘটনা ঘটেছিল, তো বরিচের তিনি স্থানটা বলছেন যে বরিচ জায়গাটা বেশ রমণীয়, বেশ ভালো লাগছে এবং সেখানে একটা নির্জন এলাকা, মানুষজনের বসবাস খুব একটা নেই সেখানে। যেখানে আমাকে থাকতে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতরে সুস্তা নদী আম, বয়ে যাচ্ছে বনের ভিতর দিয়ে। সুস্তা বলতে স্বচ্ছ তয়ার নদীর কথা বলা হয়েছে। এবং সেই নদীটার ওপরে কি রয়েছে না, তোমার একটা রাজপ্রাসাদ রয়েছে। নদীটার ওপর দিয়ে রাজপ্রাসাদ এবং 150টা সিঁড়ি রয়েছে ওখান থেকে। নদী থেকে 150টা সিঁড়ি, মনে রাখবে এই ঘটনা, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন আসে। 150টা সিঁড়ি রয়েছে এবং 150টা সিঁড়ির ওপরে সেই রাজপ্রাসাদ, সাদা পাথর দিয়ে তৈরি সেই রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদটা, সেই গল্পকথক জানাচ্ছেন যে 250 বছরের পুরনো। 250 মানে বুঝতেই পারছো যে আমরা জানি যে ইংরেজদের আসার আগে মোগলরা রাজত্ব করেছে, মোগল পাঠানরা। তো সেই সময়ের কথা বলা হচ্ছে যে 250 বছর পূর্বে দ্বিতীয় শাহ মাহমুদ তার ভোগবিলাসের জন্য তিনি এই প্রাসাদটি মানে করেছিলেন, নির্মাণ করেছিলেন নির্জন স্থানে। ভোগ বিলাসের জন্য, এখানে শাসন কার্যের জন্য নয়, শুধু আমোদ প্রমোদের জন্য। সেখানে আসতেন তিনি, সেখানে এসে একটা সভা বসতো যেখানে নর্তকীরা নাচ করতো। সেখানে আহ, কি বলবো, মানে বিভিন্ন ধরনের গান হয়, দেখবে আগেকার দিনে দেখবে যারা ছিল মোঘল আমল থেকে শুরু করে বিভিন্ন আমল যেগুলো পার হয়ে গেছে, বিভিন্ন আসর বসতো, জলসা বসতো এবং নৃত্য পরিবেশন করতো নর্তকীরা। আর তার সঙ্গে ওই রাজারা কি করতো, রাজারা সিংহাসনে বসে মদ্যপান করতো, যেসব ব্যাপারগুলো জানো আশা করি। তো সেই ভোগবিলাসের জন্যই শাহ মাহমুদ কিন্তু তখন এই প্রাসাদটাকে নির্মাণ করেছিলেন নির্জনে একদম, আশেপাশে সেরকম কোনো স্থান নেই দেখার মতো। তো ব্যাপার হচ্ছে যে সেখানে উম, কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন তৎকালীন সময়ে, যে গল্পকথক বলছেন যে সেই সময় কেমন ছিল। সেখানে তিনি বলছেন তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপ গন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত। সেই শিকড় শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মখচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া, শিলাসন মানে পাথরের আসনে বসে, কোমল নগ্ন পদপল্লব জলাশয়ে নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণ তরুণী পার্শ্বিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সেতার কোলে দ্রাক্ষাবদনে গজল গান করিত। মানে ওই জায়গাটার ইয়েটা বলছে যে ওই যে সুস্তা নদী আছে বা স্বচ্ছতোয়া নদী, তার উপরে সে 150 সিঁড়ি রয়েছে। সেইখানে মেয়েরা ওখানে স্নান করতো, ছোটাছুটি করতো, প্রমোদ চঞ্চল নারীরা। এবং তারা স্নানের পূর্বে তাদের কেশগুলোকে মানে চুলগুলোকে মাথার খুলে নিয়ে সেতার নিয়ে সেখানে কি করতো না, তারা গজল গান করতো। মানে একটা
আমোদ প্রমোদের ব্যাপার। রাজা যখন আসতো তখন সবাইকে আবার ফিরে যেতে হতো ওই ভেতরে, তার জন্য জলসার আয়োজন করতে হতো। তো এরকম ব্যাপার, অর্থাৎ কি ওই যে আহ, বরিচে যেখানে তুষার তুষার তোমার তুলার মাসুল কালেক্টরের কাজ নিয়ে গিয়েছিলেন সেই গল্পকথক, এবং তিনি সেখানে যখন গেলেন তখন এই বৃত্তান্তগুলো তিনি বুঝতে পারছেন যে এখানে 250 বছরের যে পুরনো একটা তৃতীয় শাহ মাহমুদের যে ভোগ বিলাসের যে একটা প্রাসাদ, সেটা এখন সরকারি প্রপার্টি। তার জন্যই সেই সরকারি প্রপার্টিতে, অর্থাৎ সেই রাজপ্রাসাদে তাকে থাকতে দেওয়া হয়েছে। এত বড় একটা নির্জন প্রাসাদ, প্রাসাদ মানে বুঝতে পারছো, যেগুলো আমরা স্থাপত্য কীর্তি বলি না, সেই রকমই ব্যাপার। বড় বড় প্রাসাদ, ধরো তাজমহলের মতো একটা কোনো যে বিষয়, এত বড় যদি একটা থাকে কোনো জায়গা আর সেখানে একটা মানুষকে থাকতে দেওয়া হয়, কি রকম অবস্থা। এখান থেকেই তো একটা আধিভৌতিক ব্যাপার চলে আসছে যে রাতের বেলা কিভাবে থাকবে। তখনকার দিনে ইলেকট্রিসিটি তো ছিল না। রবীন্দ্রনাথ যে সময় গল্পটা লিখছেন সেই সময় ইলেকট্রিসিটির তো ব্যবস্থা ছিল না। সেচবাতি, আহ, প্রদীপের আলো, এইগুলোতেই আলো জ্বলতো। খেয়াল করে দেখো, মুঘল আমলেরও কথা বলছি, বা আমাদের থিয়েটারের যুগই যদি পড়ো, নেক্সট ইয়ার তোমাদের আছে থিয়েটারগুলো, কলকাতার যে রঙ্গালয়গুলো রয়েছে থিয়েটারগুলো, সেগুলোতে তো আগে ইলেকট্রিসিটি ছিল না, তখন কিভাবে জ্বলতো, মানে আলো কিসে আসতো? সেখানে প্রদীপের বাতি, সেচ বাতি, হ্যাজাক লাইট, হ্যারিকেন, ল্যাম্প, এইগুলোকেই জ্বালানো হতো। কেরোসিনের বাতি, এগুলোকেই কিন্তু জ্বালানো হতো। তো তাহলে তারও আগের ঘটনা বলছি এটা। তো তাহলে সেই সময় কিন্তু বাতি বলতে কিন্তু ওই আহ, মানে কি বলবো, ওই তেলের বাতি বা সেচ বাতি, হ্যাজাক বাতি, এগুলোই চলতো। তো সেখানে যখন আহ, গেল সেই মানুষটা, এবং তিনি মানে ভাবছেন এগুলোকে, যে এখানে কিন্তু আর আগের মতো এখন ফোয়ারা খেলে না, সেই সাদা পাথরের উপরে সেই সাদা পায়ের, সেই সুন্দরী নারীগুলোর পায়ের ছাপ এখন আর পড়ে না। নির্জন একটা এলাকা হয়ে গেছে এখানে। মাসুল কালেক্টর কিন্তু এত বড় একটা ঘরে আজ থেকে থাকবেন অফিসে, এবং ওখান থেকে তার অফিসটা যেতে হয় গাড়ি নিয়ে। তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের সেই ফোর্ড গাড়ি, টমটম গাড়ি, বিভিন্ন যে গাড়িগুলো বলেন সে ধরনের গাড়ি, ঘোড়াও ছিল, ঘোড়াও পরিবহনের জন্য ব্যবহার করা হতো। তো তিনি তিনি জানতে পারছেন যে অফিসে একজন বৃদ্ধ কেরানি আছে, যার নাম হচ্ছে করিম খাঁ। আচ্ছা বলো তো, এখন পর্যন্ত কতগুলো চরিত্র পেলে? ছোট গল্পে বেশি চরিত্র থাকে না, 5-6টা চরিত্র পাবে। তো কজন চরিত্র হলো একটু কেউ বলতে পারবে? এতক্ষণ পর্যন্ত শুনলে কি কি চরিত্র পেলে? প্রথম থেকে বলো তো কেউ চরিত্রগুলোর নাম, যারা শুনছো। এই রে, কেউই শোনেনি নাকি? আমি একাই বলে যাচ্ছি? নাকি শুনে ভুলে যাচ্ছ? কোন কোন চরিত্রগুলো পেলে এখন পর্যন্ত জিজ্ঞাসা করলাম। গল্পের শুরু থেকে এখন অবধি চরিত্র কি কি পেলে? তোমাদের মধ্যে কেউই কি শোনেনি? শাহ মাহমুদ। আর কাউকে পেলে না? মানে কার কার কথা বললাম, মানুষগুলো শুরু থেকে। হ্যাঁ। হুম। হুম, থিওসফিস্ট। হুম। হুম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ। হুম, হ্যাঁ, তো ওই করিম খাঁয়ের সঙ্গে যখন কথা বলছেন অফিসে গিয়ে, মানুষটা অফিস আলাদা জায়গায় আর তার থাকার জায়গাটা ওই শাহ মাহমুদের ওই বিলাসের যে আগের ইয়েটা ছিল, প্রাসাদটা 250 বছরের পুরনো, সেখানে তিনি থাকবেন আর অফিসে কাজে যাবেন।
তো অফিসে ওই বৃদ্ধ যে কেরানি ছিলেন করিম খাঁ, তিনি বারণ করলেন যে ওখানে থাকবেন না, দিনের বেলা থাকলে থাকতে পারেন, রাত্রে কিন্তু ওখানে থাকবেন না। কিন্তু আরো যারা ভৃত্য ছিল তারাও বলল, কিন্তু লেখক এগুলোকে নিয়ে মানে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিলেন। মানে বাড়িটার নামে এত বদনাম ছিল যে রাত্রে চোর পর্যন্ত ঢুকতো না ওই বাড়িতে। মানে ভেবে দেখো, চোরও ঢুকতে নারাজ ওই বাড়িতে রাতের সময়। সেই বাড়িতে আহ, থাকবেন মানুষটা, তিনি হেসে উড়িয়ে দিলেন যখন এই কথাগুলো বলছে, কেউ থাকতে বারণ করছে, তিনি কারণ তো জিজ্ঞাসাই করলেন না, তিনি হেসেই উড়িয়ে দিলেন। তো প্রথম দিন যখন তিনি গেলেন সেই পরিত্যক্ত যে বাড়িটা, যেটা এখন সরকারি প্রপার্টি, সেখানে আহ মানে তিনি যখনই কাজ করতে যেতেন একটা বিষণ্ণতা তৈরি হতো। দেখো, প্রথমত হচ্ছে একটা মনস্তাত্ত্বিক দিক। তোমাকে কোথাও যাওয়ার আগে তুমি যতই সাহসী হোক, তোমাকে কিছু একটা ভয় ধরিয়ে দেয় আগে থেকে। ওখানে যাওয়ার পর ওই কথাটা একবার হলেও মনে পড়বে যে এরকম ভয়ঙ্কর কিছু একটা বিষয় ছিল। পুরুলিয়াতে একটা রেলওয়ে স্টেশন আছে এরকম, নামটা হচ্ছে বেগুন কোঁদর রেলওয়ে স্টেশন। ওটাকেও মানুষ এমনভাবে মানে ইয়ে করেছে, মানে ওটার সম্পর্কে এমন এমন বিভৎস বিভৎস গল্প শুনিয়েছে যে একসময় সরকার পর্যন্ত বাধ্য হয়েছিল রেল স্টেশনটাকে মানে একদম বন্ধ করে দেওয়ার মতো, ওখানে ট্রেন দাঁড়াতো না। জানি না এখন দাঁড়ায় কিনা। আমার এক বোনের শ্বশুর বাড়ি ওখানে বেগুনকোদরে। তো ওখানে অনেক মানুষ গেছে, মানে রাত্রে থাকতে তাঁবু খাটিয়ে ক্যাম্প করে, ক্যামেরা নিয়ে, কিছু পায়নি। একা কিন্তু কেউ যায়নি, একা থাকারও একটা সাহস নাকি ওখানে থাকা। এখন মানে যখন ঘটনাগুলো শুনবে, বৃত্তান্তগুলো, তখন একা থাকতে সত্যিই পারবে না এখন রেল স্টেশনে। সরকার থেকে যখন ট্রেন ওই রেল স্টেশনে বন্ধ করে দিয়েছিল, তখন ভাবো নিশ্চয়ই কিছু তো মানুষের দিক থেকে ঘটনা ঘটেছিল, বা কিছু মানুষের ওটা প্রতিক্রিয়া জানিয়েছিল। কিছু কিছু ট্রেন এখনো মনে হয় ওখানে দাঁড়ায় না রেল স্টেশনটাতে। তো ব্যাপার হচ্ছে যে এরকম কিছু কোনো জায়গায় যদি কোনো একটা অতিপ্রাকৃত কোনো একটা ঘটনা ঘটে থাকে, বা যদি মানুষের যদি সেরকম কিছু একটা মনে হয়, তো সেখানে কিন্তু ওটা চারিদিকে একটা মিথ হিসেবেও, জনশ্রুতি হিসেবেও ছড়িয়ে পড়তে পারে। ফলে এখানে চোরও আসছেন রাতের সময়, সেই মানুষটার মাথা তো একটা কাজ করছে, ভাবছে যে এটা নিয়ে অনেক কিছু বলেছে মানুষে। তো সেও রাত সারা দিন সেই মাসুল কালেক্টর তো কাজ করতো, এবং ক্লান্ত হয়ে যখন ফিরতো তখন ঘুমিয়ে পড়তো। এসব নিয়ে প্রথম দিকে অতটা ভাবনা চিন্তা তার ছিল না। এক সপ্তাহ মতো যখন থাকা হলো সেই বাড়িটাতে, তখন একটা নেশা তৈরি হলো সেই বাড়িটার প্রতি তার। এবং নেশাটা এই তৈরি হলো কিভাবে, না সেই বাড়িটার জিনিসপত্রগুলো যেন জীবন আছে জিনিসপত্রগুলোর মধ্যে। জীবন আছে বলতে কি, ধরো একটা ফোয়ারা আছে, 250 বছর আগে সেই শাহ মাহমুদের সময় ফোয়ারাটা চলতো, এখন তার মনে হচ্ছে যেন এই ফোয়ারাটা আজকেও চলবে। যদি ওখানে নারীদের কথা বললাম, প্রমোদ চঞ্চল নারীরা স্নান করতো ওই 150 সিঁড়ি ওটাতে নেমে, স্নান করে আবার একসঙ্গে সবাই ছুটে যেত হেসে হেসে। ওই জিনিসগুলো যেন সে ফিল করতে পারলো, মানুষটা যেন আজকেও যেন হবে এরকম কিছু। তো আস্তে আস্তে এই বাড়িটাকে সে জীবন্ত ভাবতে শুরু করলো। কখন এগুলো মনে হয়, ধরো তুমি কোনো একটা বাড়ি, ধরো নিজেরই বাড়ির কথা বলি, একটা নিজের পুরনো বাড়ি, ছোটবেলায় হয়তো সেই বাড়িতে খেলেছি, বড় হয়েছি। আজকে সেই বাড়িটা ছাড়া অনেক দিন হয়ে গেল, এবং সেই বাড়িটাতে এখন কেউ থাকে না, তালা দেওয়া থাকে। সেই বাড়িটা হয়তো 8 বছর 10 বছর পরে যখন খুললাম, সেই বাড়িটার উঠোনে গিয়ে যদি বসি, যেন ছোটবেলার ছবিগুলো ভেসে আসবে, দেখতে পাবো ছোটবেলায় এরকম ঘটনাগুলো ঘটতো। স্বাভাবিক, এটা হয় আমাদের সাথে। তো তখন কিছুক্ষণের জন্য যদি একা থাকা হয়, তো নির্জনতাতে মনে হবে যে ফ্ল্যাশব্যাকটা চলে এসেছে, একদম জীবন্ত হয়ে চলে এসেছে আমার সামনে। আর এই মানুষটা তো শুনেছে সেই ঘটনাগুলো, তার জন্য তারও মনে হচ্ছে যে এটা 250 বছরের পুরনো বাড়ি, এরকম এরকম ছিল, এরকম হয়েছিল। সেই ভাবনা চিন্তা করতে করতে সে যেন বাড়িটাকে আস্তে আস্তে জীবন্ত দেখতে পাচ্ছে, এবং বাড়িটার প্রতি তার একটা মোহ তৈরি হচ্ছে, নেশা তৈরি হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে আহ, গরমকাল যখন গ্রীষ্মকাল পড়েছিল, তখন কিন্তু যখন তুলার বাজার একদম নরম হয়ে গেছিল, তখন সেই মানুষটা কাজকর্ম একটু বন্ধ ছিল, মানে কাজ কম ছিল। তখন আহ, মানে বিকেল বেলাতেই, মানে সূর্য ডোবার আগেই কিন্তু সেই নদীর যে তীরটা, মানে ওই 150 সিঁড়ি যেখানে আছে, ওখানে গিয়ে মানুষটা বসে থাকতেন।
এবং ঘাটের ওপর বসে থাকতেন, একটা চেয়ার নিতেন, আরাম কেদারা যেগুলো থাকে না সেইগুলো নিয়ে সেখানে বসে থাকতেন এবং তারপরে ভাবতেন সেই সুস্তান নদীটার জল তখন শীর্ণ হয়ে গেছে এবং মানে বালুতট যেগুলো রয়েছে, মানে একটা বিকেল বেলা বুঝতেই পারছো একটা সেই যেটা আমরা সোনালী বিকেল বলি না, একটা সেই হলুদ বা লাল আভা থাকে, সেই চরটা একটু অন্যরকম লাগে, একটু মায়াবী তৈরি হয় এরকম করে। তো দেখা যায় যে জলের মধ্যে সেই নুড়িগুলো ঝিকঝিক করছে, সেই জিনিসগুলো সে কিন্তু দেখতো। বন তুলসীর গন্ধ আসতো, তারপরে উম, অনেক সুগন্ধ আসতো বন থেকে, পাশে একটা বন আছে, নির্জন এলাকা বললাম না। তারপরে কি হতো না, যখনই অন্ধকার হতো, সন্ধ্যাবেলা হয়ে যেত, তখন তার মনে হতো যে একবার ঘোড়ায় চেপে ঘুরে আসি। ঘোড়া তার জন্য থাকতো, মানে আসা যাওয়ার জন্য অফিস থেকে ইয়ে পর্যন্ত, মানে ওই যেখানে থাকছেন সেখান পর্যন্ত। তো উঠবো উঠবো ভাবতেন, আবার সেই সময় তিনি কি দেখতে পেতেন যে ওই 150 যে সিঁড়িটা রয়েছে, ওই 150 সিঁড়িতে যেন কেউ ছুটে ছুটে উপর দিকে উঠছে, আবার ছুটে ছুটে নামছে, এরকম একটা তার অনুভূতি হতে শুরু করলো। তখন এবারে এবারে কিন্তু তার আর যেতে ইচ্ছা করতো না, যে আর ঘোড়া চড়তে যাবো না, এখানে কি হচ্ছে এগুলো একটু ভালো করে মন দিয়ে শুনি। তো সেই সময় আবার ফিরে দেখতেন, যখন ভালোভাবে আহ, চোখ মেলে দেখার চেষ্টা করতেন, কিছুই দেখতে পেতেন না। আবার একটু অন্যমনস্ক যখনই হতেন, তখনই দেখতেন যেন এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এক একবার করে পায়ের শব্দ অনেকগুলো শোনা যেত, আবার মিলিয়ে যেত, যেন অনেকগুলো নারী একসঙ্গে ছোটাছুটি করছেন সেই সিঁড়ির নিচে থেকে উপরে, যেন স্নান করতে নেমেছেন আবার স্নান করে ছুটে আসছেন। তারপরে যেন ঝর্ণা, যে ফোয়ারাটা আছে, ফোয়ারাগুলো যেন আবার চলতে শুরু করেছে। এরকম বিভিন্ন ধরনের তার ভাবনা চিন্তা হচ্ছিল। তো তারপরে এই ইয়েগুলো তোমার ঘটনাগুলো প্রায় ঘটতে থাকে এবং সে আরাম কেদারাতে যখন বসে আছে, তখন মনে হচ্ছে হেসে হেসে কয়েকজন নারী তার গায়ে জল ছুঁড়ে ছুঁড়ে চলে গেল। এবং যখন হঠাৎ করে উঠছে, তখন দেখছে চারিদিকে কিছু নেই, আকাশ বাতাস চারিদিকে একদম ফাঁকা। তো একটা বুকের ভেতরে একটা কম্পন সৃষ্টি হবে, সময়টা বলে দিচ্ছি সন্ধ্যার বেলা, তো স্বাভাবিক সেখানে কেউ নেই। সাধারণ মানুষের মনেই অনেক কিছু ভাবনা চিন্তা আসতে পারে। তো এখানে একটা লাইন আছে, সে উত্তেজনা ভয়ের কি আনন্দের কি কৌতূহলের ঠিক বলিতে পারি না, বড় ইচ্ছা কইতে লাগিল ভালো করিয়া দেখি, কিন্তু সম্মুখে দেখিবার কিছুই ছিল না। মনে হইল ভালো করিয়া কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাইবে, কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লি রব শোনা যায়। এই লাইনটা দিয়ে সালের কোশ্চেনে প্রশ্ন এসেছে অনেকবার। কি শোনার কথা বলা হয়েছে? ওই যে প্রমোদ চঞ্চল যে নারীরা ছোটাছুটি করছে সেই আওয়াজটা বলা হচ্ছে, এবং তারা যেন হেসে হেসে ওঠানামা করছে। তারপরে তিনি বলছেন যে হঠাৎ গুমট ভাঙ্গিয়া হু হু করিয়া একটা বাতাস দিল, সুস্তার স্থির জলতল দেখিতে দেখিতে অপসরীর কেশ দামের মতো কুঞ্চিত হইয়া উঠিল, এবং সন্ধ্যাচ্ছায়াচ্ছন্ন সমস্ত বনভূমি এক মুহূর্তের সঙ্গে মর্মর ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন জাগিয়া উঠিল। তো এরপরে তার এইগুলোকে আস্তে আস্তে কেমন একটা মায়াবী মায়াবী একটা মানে সময় মনে হতে শুরু করলো। তারপরে তার একটু একটু মানে কি বলবো, যখন বর্তমান একদম ভাবনা চিন্তা হচ্ছে, বাস্তবে চলে আসছেন, তখন মনে হচ্ছে হয়তো আমি একটু আবেগী হয়ে যাচ্ছি, বেশি বেশি একটু ভাবুক হয়ে যাচ্ছি। কবিতা দেবী হয়তো আমার মাথার উপরে ভর করছে, কিছু লিখতে বলছে আমাকে এইসব ঘটনা নিয়ে। তো তখন তিনি কি করলেন না, আবার এইসব ছেড়ে দিয়ে তার যে মানে রান্নার জন্য যাকে রাখা হয়েছে তাকে গিয়ে বললেন যে কিছু মশলাযুক্ত মোগলাই খাবার তৈরি করে দাও। দেখো এখানেও মোগলাই খাবার, কেননা তার মাইন্ডে এগুলো সেট হয়েই আছে যে 250 বছরের পুরনো আমি একটা ইয়েতে আছি, যখন ইসলামীয় শাসন চলছিল। তো তিনি খাবারটাও সেটাই অর্ডার করছেন, মোগলাই খানা তিনি হুকুম করলেন। তো সেই সুগন্ধি মতো মোগলাই খানা, বুঝতেই পারছো এগুলো খাবারগুলো তারাই খেতেন তৎকালীন সময়ে। তো সেই খাবারগুলোই হুকুম করলেন এবং তার জন্য সেগুলোকে তৈরি করতে বললেন। তারপরে
তিনি কাজের সময় কি করতেন না, সকাল হলে মানে মনে হতো যে সন্ধেবেলা থেকে যে ঘটনাগুলো মনে হচ্ছিল সেগুলো সব দিনের বেলায় তার হাসি মানে হেসে উড়িয়ে দিতেন। মনে মনেই মনে হতো যে এগুলো আবার কি ভাবছিলাম 7-5। স্বাভাবিক দেখবে দিনের আলোতে রাতের যে ঘটনাগুলো সেইগুলোকে মানে যেগুলো আমাদের অলীক ভাবনা চিন্তা সেগুলোকে দিনের বেলা মনে হয় এগুলো কি ফালতু ফালতু আজগুবি চিন্তা করছি, আবার রাত 10টা 11টা 12টা হবে তখন ওই চিন্তাগুলো আবার ভর করতে শুরু করে। স্বাভাবিক এটা, যেরকম আমরা স্বপ্নে বিচরণ করি। তো সেই মানুষটা কি করছেন না, সাহেবের মতো আবার সকাল হলে শোলা টুপি পরে গাড়ি ডেকে একবারে নিজের কাজে চলে যেতেন। তারপরে আবার সন্ধ্যা না হতে হতেই বাড়িটা আবার তাকে যেন টানতো, মানে মনে হতো যে বাড়িতে যাই, কে যেন অপেক্ষা করছে আমার বাড়িতে, যে বাড়িটাতে তিনি থাকতেন। অফিস থেকে তাকে কোনো মানে কাজে মনেই বসতো না, সন্ধে হওয়ার আগেই মানে কাজের ছুটির আগেই তাকে যেন টানতো। তখন আবার তিনি সেখানে ছুটে যেতেন, যেন মানুষজন নেই তবুও যেন বাড়িটা শান্ত হলো আমার আশাতে। সেখানে আবার তিনি আহ, মানে কিছু কিছু ঘর আছে যেগুলো তিনি ঘোরাঘুরি করতেন। সিঁড়ির ওপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ, 3 সারি বড় বড় থামের ওপর কারুকার্য খচিত খিলানে বিস্তৃত ছাদ ধরিয়া রাখিয়াছে। মানে যে ইয়েগুলোকে বলা হয় না তোমার ওই খিলান গম্বুজ বা যেগুলোতে ভাস্কর্য করা থাকে, দেখবে বড় প্রাসাদ হলে কি থাকবে, যে ইয়েগুলো থাকে তোমার থামগুলো থাকে যেগুলোকে আমরা খিলান গম্বুজ বলি, সেগুলোতে তোমার ভাস্কর্য করা থাকে, স্থাপত্য ভাস্কর্য বলি না আমরা। তো সেই ভাস্কর্য অর্থাৎ কারুকার্য বিভিন্ন করা আছে। তো পুরোনো বাড়ি মানে বুঝতেই পারছো এখনকার দিনে তো ইট সিমেন্টের বাড়ি নয়, তৎকালীন সময়ে যে রাজপ্রাসাদগুলো সেগুলো কি হবে, অনেক বড় বড় থাম থাকে দেখবে। তো সেই বাড়িগুলো ঘোরাঘুরি করেন সেই মানুষটা। সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয় নাই, মানে সব অন্ধকার আছে। ইলেকট্রিসিটি তো তখন ছিলই না, প্রদীপের আলোয় জ্বলতো, কিন্তু চারিদিকে অন্ধকার আছে, আবার সন্ধ্যাবেলা ভেবে দেখো। দরজা ঠেলিয়া আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম, অমনি মনে হইল ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বাঁধিয়া গেল। যেন হঠাৎ সভাভঙ্গ করিয়া চারিদিকে দরজা জানালা জানালা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পলাইল তাহার ঠিকানা নাই। আমি কোথাও কিছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হইয়া উঠিল। তাও এইরকম অন্ধকার ঘরে ঢুকলো এবং চারিদিকে যেন একটা মানে সভা হচ্ছিল এবং ভেঙে গেল, যে যেদিক জানলা থেকে দরজা থেকে সবাই যেন ছুটে পালিয়ে গেল। কে কোন দিকে পালালো, কেমন দেখতে ছিল অন্ধকারের মধ্যে কিছুই বোঝা গেল না। এরকম একটা ঘটনা তার সঙ্গে ঘটলো। আমি সেই দীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনিতে পাইলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর আসিয়া পড়িতেছে। সেতারে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছে না। কোথাও কোথাও বা স্বর্ণভূষণে সিঞ্জিত, কোথাও বা নূপুরের নিক্কণ, কখনো বা বৃহৎ তাম্র ঘণ্টার প্রহর বাজিবার শব্দ। অর্থাৎ 250 বছর পূর্বে যে ঘটনাগুলো ঘটতো সেইগুলোরই যেন কিছু এখানে পুনরাবৃত্তি হচ্ছে। চারিদিকে যেরকম ফোয়ারার জল পড়তো, যেরকম সেতার বাজতো, গজল হতো, সেই যেন সুরগুলো আবার বাজতে শুরু করছে তার কানের মধ্যে, সেগুলো যেন শুনতে পাচ্ছেন। নিজেকেই তিনি ভুলে যাচ্ছেন যে আমি আসলে কে, মানে এরকম তার একটা ভাবনা চিন্তা। মানে স্বাভাবিক একটা বাড়িতে বিশাল বড় যদি বাড়ি হয় আর সেই বাড়িতে মানুষ যদি একা থাকে, দীর্ঘদিন একা থাকতে থাকতে সেই মানুষটার মনের মধ্যে বিভিন্ন বিকৃতি জন্ম নিতে পারে, মানুষটা একটু অন্যরকম হতে পারে। দেখবে চাকরির সূত্রে অনেক মানুষ কিন্তু একা থাকে, একাই থাকে, স্বামী স্ত্রী মাতা পিতা কাউকে নিয়ে থাকে না, একাই থাকে একটা জায়গাতে। সেই মানুষটা দীর্ঘদিন ওখানে থাকার পরে দেখবে অনেক ক্ষেত্রে অনেক মানুষ পাড়া প্রতিবেশীরা কি বলে, ওই মানুষটা একটু পাগল পাগল টাইপের। খেয়াল করে দেখবে এরকম হয়। কেন হয়? মানুষটা একা থাকলে কার সঙ্গে কথা বলবে? আর যদি এখনকার যুগে তো ফোন টোন হয়ে গেছে, তো এর আগে আমাদের এখানেও অনেক ছিল। মানে এখানে তো সার্ভিস করতে মূলত আসতো, আমাদের এখানে তো বিভিন্ন রাজ্য থেকে আসতো, যেহেতু ইসিএল এর এলাকায় কোলফিল্ড এরিয়া, এখানে গুজরাট পাঞ্জাব রাজস্থান ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে বসবাস করে। শুধুমাত্র চাকরিটা রিটায়ার্ড হয়ে যায় তখন তার পরিবার পরিজনের কাছে যায়। সারা জীবন অন্তত 60 বছর একাই পার করে দিল কোয়ার্টার্সে থেকে। তো এরকমও আছে, মাঝে মাঝে বাড়ি যায়।
তো সেই মানুষগুলো যদি একটা রুমে 24 ঘন্টার মধ্যে ডিউটিটা বাদ দিয়ে বাকি যদি সময়টা একাই থাকে, আর তৎকালীন সময়ে ফোন যদি, মানে ফোন ছিল না, আজ থেকে 20-22 বছর আগের কথা বলছি, তখন তো ফোন টোনও ছিল না, চিঠি লেখালেখি হতো তখনকার দিনে পরিবারদেরকে। তাহলে সেই মানুষটা একা কি করতো সেই সময়টা? তো এভাবেই নিজের সঙ্গে মনে মনে একটা, যেগুলো স্বগতোক্তি বলা হয় না, মনে মনে কথা বলতো। এভাবে কিছু মানুষকে আমি দেখেছি নিজে নিজেই বিড়বিড় করতো, তার বাড়িতে গিয়ে দেখতে পেতাম যে অন্য মানুষ হয়তো নিজের সাথেই কথা বলতো। তো এইভাবে একটা স্বাভাবিক ইয়ে তৈরি হয়ে যায়, পরিবেশ তৈরি হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে যে সেই মানুষটা কিন্তু উত্তেজনা বাড়তে শুরু করছে, তার কৌতূহল বাড়তে শুরু করছে, তার মনে হচ্ছে আবার একদিন যখন তোমার হ্যাঁ, সেই মানুষটি কি বললাম যে একা থাকতে থাকতে নিজের পরিচয়টা মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, এরকম ঘটনা ঘটছে। আমার এমন একটা মোহ উপস্থিত হইল, মনে হইল এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারই জগৎ একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা মরীচিকা। তার মনে হলো যে এই বাড়িতে যা কিছু ঘটছে, এই বাড়িতে যা কিছু পরিবেশটা আছে, সেটাই সত্যি, বাকি সব মিথ্যা। আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমি কার ছেলে, কি কাজ করতে এখানে এসেছি, এগুলো সব মিথ্যা মনে হতে শুরু করলো। সত্য মনে হতে শুরু করলো ওই বাড়িটার যে কাণ্ডগুলো ঘটছে, সেইগুলো সত্যি মনে হতে শুরু করলো। এবং ব্যাপার হচ্ছে যে নিজের যে পরিচিতিগুলো, সেগুলো কিন্তু তার হাস্যকর মনে হতে শুরু করলো। তখনই আমার মুসলমান ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ প্রবেশ করিল। অর্থাৎ সেই মানুষটা ওই একা যে বড় হল ঘরটার মধ্যে অন্ধকারের মধ্যে এইগুলো সাত পাঁচ ভাবছিলেন এবং কখনো হাসছিলেন একা একা, সেইগুলো দেখে ভৃত্যটা, তিনি বলছেন যে ভৃত্যটা হয়তো আমাকে পাগলই ভাবলো। এবং আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি কার ছেলে, আমি কি করতে এসেছি, আমার কাজ কি, কত টাকা বেতন পাই, এইগুলো আমার মনে পড়লো যখন ওই ভৃত্যটা বাতি নিয়ে এলো। অতক্ষণ পর্যন্ত আমি একটা মোহের মধ্যে কিন্তু ছিলাম। তারপরে তিনি খাবারগুলো কি খাচ্ছেন সেখানে থাকার সময় খবরের কাগজ পড়িয়া এবং মোগলাই খানা খাইয়া একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিবাইয়া দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভিতর দিয়া অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের ঊর্ধ্বদেশের একটি অত্যুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ হইতে সেই অতি তুচ্ছ ক্যাম্প খাটের ওপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টি নিরীক্ষণ করিয়া দেখিতেছিল। অর্থাৎ কি, তিনি যেখানে শুয়েছেন যে ঘরটা, সেখানে ওরকম প্রদীপ জ্বালানো আছে এবং সেই ক্যাম্প খাটে শুয়েছেন। আর ওখানে একটা জানালা আছে বড়, সেই জানালা থেকে একদম আকাশ দেখা যাচ্ছে, বন পর্যন্ত দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আকাশে একটা ছোট্ট নক্ষত্র দেখা যাচ্ছে এবং নক্ষত্রটা যেন তার দিকে তাকিয়ে আছে। তো সেই ঘরে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে তিনি চমকে উঠছেন এবং ঘুমোতে পারছেন না। একসময় চমকে উঠে দেখতে পাচ্ছেন যে কিসের জন্য চমকে উঠছিলেন সেটা মনে পড়ছে না, কিন্তু দেখছেন নক্ষত্রটা যেন অস্তমিত হচ্ছে, আস্তে আস্তে ভোর হচ্ছে। কাউকে দেখতে পাচ্ছেন না তিনি, এরকমই একটা অবস্থা। তবুও যেন কেউ যেন তার খাটটা আস্তে আস্তে ঠেলে তাকে নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গাতে, কিছু যেন দেখাতে চাইছে। তো আহ, যেন কোনো একটা অদৃশ্য দূতই আসছে এবং তাকে আহ আঙুল দেখিয়ে কোনো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওই ঘরে কিছু যেন দেখাতে চাইছে। আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম, যদিও সেই শতকক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতায় নিদ্রিত ধ্বনি ও সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না। তথাপি পদে পদে ভয় হইতে লাগিল, পাছে কেউ জাগিয়া ওঠে। যেন মনে হলো যে এত রাতে আমাকে কেউ যেন উঠালো, আবার কেউ নেও। আবার মনে হচ্ছে যেতে যেতে কেউ যেন না উঠে যায় আমার এই আওয়াজে, আমার চলার আওয়াজে। মানে তার এটাও মনে হচ্ছে যে কেউ কেউ যেন ঘরগুলোতে শুয়ে আছে, যে যে ঘরগুলো আছে, প্রচুর রুম তো রয়েছে ওখানে। তো এরকম একটা ব্যাপার। তো অন্ধকারে এমনিতে দরজাগুলো বন্ধ করা থাকতো, যে ঘরগুলোতে কোনোদিন তিনি প্রবেশই করেননি, তার যে ঘরটা সেই ঘরে তিনি থাকেন, যে ঘরটা তাকে থাকতে দেওয়া হয়েছে। বাকি ঘরগুলো তিনি খুলতে চান না, আসলে ওগুলো লাগা আছে।
সে রাত্রে নিস্তব্ধ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সে অদৃশ্য আহ্বান রূপিণী অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়ে কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তাহার ঠিকানা নয়। অর্থাৎ তিনি সেই সেখান দিয়ে ওই ঘরগুলোতে বিচরণ করছেন একদম যেন ঘুমের ঘরে বা অন্যমনস্কতায়। কোন কোন ঘরে ঢুকছেন তার কিন্তু খেয়াল নাই, কেউ যেন তাকে নিয়ে যাচ্ছেন। আমার অদৃশ্য দূতিটি যদিও চক্ষে দেখিতে পাই নাই, তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না। মানে তাকে আমি চোখে দেখিনি, কিন্তু অনুমান করতে পারছিলাম যে দূতিটি ছিল সে কেমন। সেটা ছিল একজন নারী, আরব রমণী। ঝোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেতপ্রস্তর চিতবৎ কঠিন নিটল হস্ত দেখা যাইতেছে। টুপির প্রান্ত হইতে মুখের ওপর একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে। কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। মানে সেই ইরানি তরুণ যে ইরানি নারীরা থাকে না, আগেকার দিনে দেখবে প্রচুর সেজে থাকতো, এবং কোমর বা কটিবন্ধনে দেখবে অনেক অলংকার থাকতো, ছোট ছোট ছুরিও থাকতো। মাথাতেও দেখবে প্রচুর অলংকার, একটা টুপির মতো থাকতো, আর মাথার যে কপালটার কাছটা ওখানে একটা ব্যান্ডের মতো থাকতো, প্রচুর অলংকার দেওয়া। ইরানি নারীগুলো দেখবে বিভিন্ন আরব্য রজনী বা যেরকম উপন্যাসগুলো রয়েছে সেগুলোতে এই নারীগুলোর কিন্তু মানে চেহারাটা অনুমান করতে পারবে। তো সেই মানুষটা এরকম কোনো একটা মানে তরুণ আরব রমণীকে দেখতে পাচ্ছেন। আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে। আরব্য রজনী বলতে তোমরা আলিফ লাইলা দেখেছো কেউ ছোটবেলায়? ওই জেনারেশনের সবাই তো নয়। হ্যাঁ, যাদের জন্ম 90 থেকে 95 এর মধ্যে হবে, বা 95 পর্যন্ত, 90 এর আগে থেকেও 95 পর্যন্ত, তারাই মনে হয় আলিফ লাইলা, শক্তিমান এগুলো দেখেছো। আমাদের সময়ে এগুলো দেখেছিলাম আমরা, সিরিয়াল দিত। হ্যাঁ, আরব্য রজনী থেকে আলিফ লায়লা, তারপরে শক্তিমান, তারপরে মোগলি, কত কি যে ন্যাশনাল চ্যানেলে দেখতাম। যারা 90s কিডস তারা এগুলো মনে রাখবে। তো ব্যাপার হচ্ছে সেই আহ, আলিফ লায়লাটাই কিন্তু আরব্য রজনীর ঘটনা। তো সেই সময়ে যে ঘটনাগুলো আলিফ লায়লাতে যদি দেখতে তাহলে বুঝতে পারতে, বোঝাতে পারতাম। তো ওখানে এক একটা রাত্রি যেভাবে পার হতো, সেই রাত্রিগুলো যে আরব্য রজনীর যে মানে 1 সহস্র যে রাত্রি আছে বা রাত্রির ঘটনা আছে, তার একটা রাত্রি যেন তিনি অনুভব করছেন এখানে। আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিময় বোক্তাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি। তিনি হেঁটেই যাচ্ছেন, এবং সেই দূতিটি কোথায় নিয়ে যাচ্ছে? ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকিয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। এই দূতিটি তাকে নিয়ে গেল একটা রুমে। সেখানে একটা দরজা আছে, দরজাতে একটা নীল রঙের পর্দা দেওয়া আছে, এবং তাকে তার নিচে আঙুল দিয়ে কিছু দেখাতে চাইছে। নিম্নে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বক্ষের রক্ত স্তম্ভিত হইয়া গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পরা এক ভীষণ কাফরি খোঁজা কোলের ওপর খোলা তলোয়ার লইয়া দুপা ছড়াইয়া বসিয়া 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 ঢুলিতেছে। মানে দারোয়ান যেটাগুলো থাকে তখনকার দিনে, কাফরি সেই খোঁজারা থাকতো, এবং সেই খোঁজার পরনটা কি রকম আছে না, কিংখাবের সাজ পরে আছে এবং একটা তরোয়াল নিয়ে আছে এবং ঢুলছে সে। দূতী লঘুগতিতে তাহার দুপা ডিঙাইয়া পর্দার এক প্রান্ত দেশ তুলিয়া ধরিল। ওই দূতী কি করলো না, সে তো ইয়ে আছে, লম্বা পা গুলো মিলে দেয়ালে হেলান দিয়ে তরবারিটা নিয়ে ঢুলছে, এবং তার পা গুলোকে মানে পার করে দিয়ে অর্ধেকটা ঢুকে রুমের মধ্যে পর্দাটা টেনে কিছু দেখাতে চাইছে ও অদৃশ্য দূতীটা। ভিতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। পারস্য গালিচা, গালিচা মানে আশা করি জানো, যেটা নিচে পাতা হয়। তক্তের ওপর কে বসিয়া আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জরির চটি পরা দুইখানি সুন্দর চরণ গোলাপি মখমল আসনের ওপর অলসভাবে স্থাপিত রহিয়াছে দেখিলাম। মেজের একপার্শ্বে একটি নীলাভ স্ফটিক
পাত্রে কতকগুলি আপেল, নাশপাতি, নারঙ্গি এবং প্রচুর আঙ্গুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে, এবং তাহার পার্শ্বে দুইটি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাঁচ পাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়া আছে। মানে একজন নারীকে তিনি দেখতে পেলেন, এবং সেখানে ফল সাজানো আছে ইয়ের মধ্যে, তোমার যে একটা তোমার পাত্রের মধ্যে, সেখানে আঙ্গুর ফল সজ্জিত করা আছে, আপেল আছে, নাশপাতি আছে, নারঙ্গি আছে, এবং তার সঙ্গে মদের বোতলও কিন্তু রয়েছে। স্বর্ণাভ মদিরা কাচপাত্র অতিথির জন্য। কি যেন অপেক্ষা করছে কোনো একটা নারী, তার পা গুলো দেখা যাচ্ছে, কারোর জন্য অপেক্ষারত। ঘরের ভিতর হইতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমাকে বিহল করিয়া দিল। আমি কম্পিত বক্ষে সেই খোঁজার প্রসারিত পদদ্বয় যেমনই লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকিয়া উঠিল। তাহার কোলের ওপর হইতে তলোয়ার পাথরের মেঝেই শব্দ করিয়া পড়িল। সহসা একটা বিকট চিৎকার শুনিয়া চমকিয়া দেখিলাম, আমার সেই ক্যাম্পের খাটের ওপর ঘর্মাক্ত কলেবরে বসিয়া আছে। চমকে যখন উঠল, তখন দেখছে যে আমি যে ক্যাম্প খাটে শুয়েছিলাম সেখানেই বসে আছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমি হয়তো নিজে যাইনি, আমার শরীরটা সেখানেই গিয়েছিল, কেউ যেন নিয়ে গিয়েছিল। তিনি সেটা হয়তো একটা খারাপ স্বপ্ন দেখলেন। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ডচাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হইয়া গেছে, এবং আমাদের পাগলা মেহের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে, প্রত্যুষে মানে ভোরবেলা, তফাৎ যাও করিয়া চিৎকার করিতে চলিয়াছে। ওই যে রাজপ্রাসাদটাতে ভোরবেলা একটা পাগল আসে, যার নাম হচ্ছে মেহের আলী। সে ভোর হলেই ওই রাজপ্রাসাদের চারিদিকে ঘোরে আর একটা কথাই বলে, তফাৎ যাও সব ঝুট হ্যায়। এরকম, তফাৎ যাও মানে দূরে যাও বা দূরে থাকো, সব ঝুট হ্যায় মানে সবকিছুই মিথ্যা। এইরকমই সে কিন্তু প্রলাপ করেই যায় ভোরবেলা হলে। আর সেই চিৎকার বা সেই আওয়াজটা শুনতে পাচ্ছে সেই মানুষটা, যখন তার ভোরবেলা এরকম একটা দৃশ্য বা ঘটনার অনুভবের পর ঘুম ভাঙল। এই রূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল, কিন্তু এখনো 1 সহস্র রজনী বাকি আছে। অর্থাৎ এইরকম ঘটনা তার জীবনে কিন্তু মানে এখানে থাকাকালীন ঘটতেই চলেছে। দিনের বেলায় সে কিন্তু প্রচুর পরিশ্রম করত, ফলে রাত্রে সেই শ্রান্ত বেশে আবার আসতো এখানে, এবং রাত্রের সময় যেন সেই মায়াবী মায়াবী স্বপ্ন দেখতে শুরু করত। সন্ধ্যার পরে যতই কাজ থাকুক যেন সব ফেলে দিয়ে এখানে একটা টান অনুভব করত, এবং দিনের বেলা হাস্যকর মনে হলেও যত সন্ধ্যা গণাতো তত সেগুলোকে সঠিক বা সেগুলোকেই সত্য বলে মনে হতো। সন্ধ্যার পর একটা নেশা তাকে কিন্তু জড়িয়ে ধরতো। তখন তিনি কি করছেন দেখো, শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আরেকটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম। তখন আর বিলাতি খাটোকর্তা আর আঁটো প্যান্টলুনে আমাকে মানাইতো না। তখন আমি মাথায় এক লাল মখমলের ফেট তুলিয়া, ঢিলা পায়জামা, ফুল কাটা খাবা এবং রেশমের দীর্ঘ চোঙা পরিয়া, রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম, এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডালিত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গদি বিশিষ্ট বড় কেদারায় বসিতাম, যেন রাত্রে কোনো অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম। ঘরটায় থাকতে থাকতে মানুষটা নিজেকেই শাহ মাহমুদের মতো ভাবতে শুরু করলো, এবং সেই ভোগ বিলাসের জন্য যেগুলো করতো শাহ মাহমুদ তৎকালীন সময়ে 250 বছর পূর্বে, সেইগুলো সে করতে শুরু করলো। পোশাক পরিচ্ছদ তার থেকে আরো 200-250 বছর পুরনো যে পোশাকগুলো মানুষ পরতো মানে রাজাদের সময়ে, সেইগুলো সে পরতে শুরু করলো। ওই গোলাপ সুগন্ধি জল ইয়ে করতে মানে নিতে শুরু করলো, এবং আতর মাখতে শুরু করলো, এবং রুমালে আতর মেখে সেই পোশাক পরিচ্ছদ পরে সেই রাজ সিংহাসন যেটা ছিল সেখানে বসে যেন কারো অপেক্ষা করতো, যেন তার জন্য কেউ আসবে, কোনো নারী আসবে, কেউ তাকে হয়তো গজল শোনাবে, নর্তকীরা নৃত্য করবে, এইরকম তার ভাবনা চিন্তা হতো। তারপরে অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলো ঘটতো সন্ধ্যের পর থেকে। সে আমাকে পাগল করিয়া দিয়াছিল। আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নিদ্রার রসাতল রাজ্যে স্বপ্নের জটিল পথসংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইছি।
অর্থাৎ রাত হলেই সেই অদৃশ্য দূতী মানে ওই তরুণ ইরানি যেন চলে আসতো এবং তাকে ওই ঘরগুলো শুধু দেখাতো, গিয়ে আঙুল দিয়ে শুধু দেখাতো কিছু, কি বলতো সেটা মানে শোনা যেত না, মানে কোনো কথা বলতো না, শুধু আঙ্গুল দিয়ে কিছু দেখাতো। নারীটার মুখটাও পর্যন্ত দেখা যেত না, পিছন থেকে সেই নারীটাকে দেখতে পেত, শুধুমাত্র পুরো শরীর তো ঢাকা আছে তার কাপড়ে। তরুণ ইরানি মানে বুঝতে পারছো কিরকম পোশাক, শুধু হাতের জায়গাটা, তার সেই ফর্সা হাতগুলো শুধু দেখা যেত। একদিন সন্ধ্যায় সময় একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি, এমন সময় হঠাৎ দেখিতে পাইতাম আয়নায় আমার প্রতিবিম্বের পার্শ্বে ক্ষণিকের জন্য সেই তরুণ ইরানী ছায়া আসিয়া পড়িল। পলকের মধ্যে গ্রীবা বাঁকাইয়া তাহার ঘনকৃষ্ণ বিপুল চক্ষি তারকার সুগভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষপাত করিয়া সরস সুন্দর বিম্বাধারে একটি অস্ফুট ভাষায় আভাস মাত্র দিয়া লঘু ললিত নৃত্যে আপন যৌবন পুষ্পিত দেহতলটিকে দ্রুত বেগে ঊর্ধ্বাভিমুখী আবর্ত করিয়া মুহূর্তকালের মধ্যে বেদনা বাসনা ও বিভ্রমের হাস্য কটাক্ষ ভূষণজ্যোতির স্ফুলিঙ্গ বৃষ্টি করিয়া দিয়া দর্পণেই মিলাইয়া গেল। অর্থাৎ সেই তরুণ ইরানীকে যেন দেখতে পেতেন যখন সেই বড় আয়না যেগুলো থাকে রাজপ্রাসাদে, দুই দিকে বাতি থাকে, দুই দিকের বাতি জ্বালালে আয়নাতে নিজের ছবিটা দেখা যাবে, এবং পিছনে যেন কোনো একটা অদৃশ্য দূতী সে এলো এবং তাকে দেখতে পেলাম, এবং কিছু যেন স্পষ্ট স্বরে কিছু অস্পষ্ট স্বরে বলে গেল এবং ওপর দিকে আস্তে আস্তে মিলিয়ে গেল, এরকম তিনি দেখতে পাচ্ছেন। সাজসজ্জা ছাড়িয়া দিয়া বেশ গৃহের প্রান্তবর্তী শয্যাতলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিতাম। আমার চারিদিকে সেই বাতাসের মধ্যে সেই অরালি গিরিকুঞ্জে সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল করস্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত। মানে সেখানে তিনি শুয়ে পড়তেন এবং মনে হতো যেন অনেক মানে নারীর সমাগম ঘটছে। গিরিকুঞ্জ যেগুলো চড়ালি পর্বতের কথা বলা হচ্ছে, ওখানে যে সৌরভ সুগন্ধি গন্ধ আসছে, সেই বাতাস অন্ধকারে যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং তাকে যেন চুম্বন করছে, কপালের উপরে সুগন্ধি নিঃশ্বাস আসিয়া পড়িত। আমার কপলে একটি মৃদু সৌরভ রমণীয় সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত, কোনো নারীর যেন ওড়না তার মুখের ওপর দিয়ে চলে যেত। এই রকম ভাবনা চিন্তা তার হচ্ছে সেই রুমটার, সেই ঘরটার ভেতরে। অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিনী তাহার মাদকবেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসার দেহে সুগভীর নিদ্রায় আবির্ভূত হইয়া পড়িতাম। এই যে লাইনটা বললাম, এটা সালের কোশ্চেনে 1 বছর পর পরই রিপিট হয়। একটি মোহিনী সর্পিনী তাহার মাদকবেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। মোহিনী সর্পিনী বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ সেই আরব্য রজনীর যে রাতগুলো পার হতো তার সেই রুমটাতে, সেখানে সেই নারীদের কথা বলা হচ্ছে। একদিন অপরাহ্নে আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিলাম, কে আমাকে নিষেধ করিতে লাগিল জানি না। সেদিন নিষেধ মানিলাম না। সেদিন কিন্তু সেই মানুষটা ভাবছে যে কে আমাকে আকর্ষণ করে রাখছে। বিকেল বেলা ভাবছে ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসি, সেই হ্যাট পরলো, খাটো কুর্তা পরলো, যেই বেরোতে চেষ্টা করছে একটা এমন ঝড় এলো সেই সুস্তা নদীর দিক থেকে, বালি বা সেই অরালি পর্বতের দিক থেকে একটা এমন একটা বাতাস এলো, তার যে সোলার টুপিটা সেটা উড়িয়ে নিয়ে চলে গেল এবং যেন সেই টুপিটা কোথায় গেল, সূর্যালোকে মিলিয়ে গেল, বোঝা গেল না। সেদিন কিন্তু আর কোনো রকমের ঝড়ের মধ্যে মানুষটা যেতে পারলো না ঘুরতে, সেদিন আর ঘোড়ায় চড়া হইল না। তাহার পর দিন হইতে সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবী হ্যাট পরা একেবারে ছাড়িয়ে দিয়েছে। আবার সেই দিন অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে, যেন আমার খাটের নিচে, মেঝের নিচে, বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটা আর্দ্র অন্ধকারে গোরের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও। মানে কোনো একটা নারীর ক্রন্দন শুনতে পাচ্ছে, যেন মাটির নিচে কখনো ক্যাম্পের খাটের সাইড থেকে যেন বলে যাচ্ছে, নারীর আওয়াজ শোনা যাচ্ছে।
কঠিন মায়া, গভীর নিদ্রা, নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙ্গিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া, পাহাড়ের উপর দিয়া, নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও, আমাকে উদ্ধার করো। যেন সেই নারীটা এই কথা বলছে। তখন সে ভাবছে যে আমি কে, আমি কেমন করেই বা তাকে উদ্ধার করব যাকে আমি দেখতেই পাচ্ছি না। এখানে এই নির্জন স্থানে কে তুমি, তোমাকে যে আমি উদ্ধার করব? বা আমি তো কোনো বাদশাও নয়, কোনো রাজাও নয়, কিন্তু সেই ঘটনাগুলো কেন ঘটছে? এগুলো যেন সে একা একা সেখানে বলতে শুরু করেছে। এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করিয়া উঠিল, তফাৎ যাও, সব ঝুঠে সব ঝুঠ হ্যায়। চাহিয়া দেখিলাম সকাল হইয়াছে। চাপরাশি ডাকের চিঠিপত্র লইয়া আমার হাতে দিল। পাচক আসিয়া সেলাম করিয়া জিজ্ঞাসা করিল, আজ কিরূপ খানা প্রস্তুত করিতে হইবে? আমি কহিলাম, না, এ আ- বা এ আর এ বাড়িতে থাকা নয়। সেই দিনই আমি জিনিসপত্র তুলিয়া আপিসের ঘরে গিয়া উঠিলাম। এইরকম ভৌতিক ক্রিয়াকলাপ কাণ্ড কারখানাতে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন এবং সেই জিনিসপত্র সব নিয়ে অফিসেই চলে গেলেন, যে আমি অফিসেই পাশের ঘরে থাকবো। আপিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখিয়া ঈষৎ হাসিল। যে করিম খাঁ তাকে সেই অফিসে বারণ করেছিল, অফিসে থাকে বৃদ্ধ কেরানি, যে ওই ঘরে রাতে থাকবেন না, রাতে এখানে থাকবেন, আজকে সেখানেই যাচ্ছে মানুষটা। তো সেই বৃদ্ধ করিম খাঁ হাসলো। আমি তাহার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগলাম। কেননা করিম খাঁয়ের কথাটা তো সত্যিই হলো। যত বিকাল হইয়া আসিতে লাগিল ততই অন্যমনস্ক হইতে লাগিলাম, কেননা তাকে ওই বাড়িটা আরো আকর্ষণ করছে। বিকেল বেলা মানে নিজের কাজটা ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন চলে যায়। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? আমি তো বলেই যাচ্ছি, শুনতে পাচ্ছ? ভূতের গল্প বলছে, এবার ভয় পেও না। হুম। তো তিনি কি হচ্ছেন না, তার সন্ধেবেলা হলে বা বিকেল বেলার পর থেকে তিনি আহ, বুঝতে পারছেন যেন ওই বাড়িটা তাকে আকর্ষণ করছে। আজকে তিনি অফিসে চলে এসেছেন। আমি কলম ছুঁড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া তৎক্ষণাৎ টমটম চড়িয়া ছুটিলাম। টমটম গাড়ি নিয়ে সেই গোধূলি লগ্নে সন্ধেবেলা তিনি চলে গেলেন। যখন টমটম গাড়িটা কি করলো না, অটোমেটিক সেখানে গিয়েই থামলো, ওই রাজপ্রাসাদে গিয়েই থামলো। দ্রুতপদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আজ সমস্ত নিস্তব্ধ, অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া আছে। খেয়াল করে দেখো, যখন ওই মানুষটা অফিসে চলে গেল তখন ওই রাজপ্রাসাদে কে থাকবে? আর কেউ থাকবে না। রাজপ্রাসাদে যাদেরকে তার জন্য রাখা হয়েছিল, ওই খাওয়ার জন্য, রান্নার জন্য একজন পাচক ছিল, আর একজন দেখাশোনার জন্য ছিল, সেই মানুষগুলোও আজকে নেই। বাতি জ্বালানোরও কেউ আজকে নেই। সে তো বলে যায়নি, সে তো অফিসে থাকবে বলে ঠিক করেছিল। তাহলে সেখানে আজকে কেউ নেই, তার দেখাশোনার জন্য কেউ নেই, বাতিও জ্বলছে না আজকে। আর সেই মুহূর্তে গিয়ে পৌঁছেছে মানুষটা, যেন ঘরের প্রতিটা জিনিস তার উপর রাগ করে বসে আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল, কিন্তু কাহাকে জানাইব, কাহার নিকট মার্জনা চাইব খুঁজিয়া পাইলাম না। মনে হচ্ছে যে অনুতপ্ত হচ্ছেন মানুষটা, যে আমি ভুল করেছি, কিন্তু কার কাছে ভুল করেছি, আর কি জন্যই বা ক্ষমা চাইবো? কে আছে এখানে? কিন্তু কেউ নেই। আমি শূন্য মনে অন্ধকার ঘরে 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 ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ্য করিয়া গান গাহি, মানে ক্ষমা চাওয়ার গান। কিন্তু কার কাছে ক্ষমা চাইবে? সে অদৃশ্য দূতির কাছে? সেও তো নেই এখানে। হঠাৎ ওপর হইতে আমার কপালে দু ফোঁটা অশ্রু জল পড়িল। সেদিন অরালি পর্বতের চূড়ায় ঘনঘোর মেঘ করিয়া আসিয়াছিল। মানে যদি বৃষ্টিও পড়ে এক ফোঁটা উপরের ছাদ থেকে, তো সেটা তার অশ্রু মনে হচ্ছে। কি বললাম, সবকিছুই বিকৃত মনের বিভিন্ন ভাবনা চিন্তা তার। তো মনে হচ্ছে যেন তার কপালের উপর দু ফোঁটা অশ্রু পড়লো কোনো এক নারীর। জল, স্থল, আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাৎ একটা বিদ্যুৎতন্তু বিকশিত ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়া আর্ত চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। যেন
ক্রন্দনরত কোনো ঝড় ছুটে এলো সেই বাড়িটার মধ্যে। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দ্বার আছড়াইয়া তীব্র বেদনায় হু হু করিয়া কাঁদিতে লাগিল। আর সেই সময় অন্ধকার রাত্রি এবং প্রচুর ঝড় বৃষ্টি হতে শুরু করলো। আজ ভৃত্যগণ সকলেই আপিস ঘরে ছিল, এখানে আলো জ্বালাইবার কেহ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাতে গৃহের ভিতরকার নিকষ কৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার ওপরে উপুড় হইয়া পড়িয়া দুই দৃঢ়বদ্ধ মুষ্টিতে আপন আলুলায়িত কেশজাল টানিয়া ছিঁড়িতেছে। অর্থাৎ সে একটা কোনো নারী একটা মানে সেই গালিচার যেটা কথা বলছিল রুমের ভিতরে, সেখানে উপুড় হয়ে শুয়ে নিজের চুলগুলো যেন ছিঁড়ে নিচ্ছে। তাহার গৌরবর্ণ ললাট দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাসে হা হা করিয়া হাসিয়া উঠিতেছে, কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে। দুই হস্তে বক্ষের কাঁচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত বক্ষে আহত করিতেছে। মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুষলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে। যেন কোনো রমণী কাঁদছে পাগলের মতো, কখনো হাসছে, আবার তাকে বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সেই দৃশ্যটা যেন সেই ঘরের মধ্যে মানুষটা দেখতে পাচ্ছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, ক্রন্দনও থামে না। আমি নিষ্ফল পরিতাপের ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কেহ কোথাও নাই, কাহাকে সান্ত্বনা করিব? এই প্রচণ্ড অভিমান কাহার? এই অশান্ত আক্ষেপ কোথা হইতে উত্থিত হইতেছে? পাগল চিৎকার করিয়া উঠিল, তফাৎ যাও, সব ঝুঠে, সব ঝুঠে। দেখিলাম ভোর হইয়াছে। মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথা নিয়মে প্রসাদ প্রদক্ষিণ করিয়া তাহার অভ্যস্ত চিৎকার করিতেছে। অর্থাৎ ভোর হয়েছে, এই সময় তার চমক ভাঙছে যে সারা রাত ঘরটার মধ্যেই কাটিয়ে দিল এবং কোন নারীর ক্রন্দন অনুসরণ করছিল, নারীকে খুঁজে পাওয়া গেল না। ভোরের সময় বৃষ্টি এখনো থামেনি, কিন্তু সে বৃষ্টিতে ভিজে ভিজেই পাগলা মেহের আলী চিৎকার করে বেড়াচ্ছে, তফাৎ যাও সব ঝুটে। এই বৃষ্টি দুর্যোগের দিনেও কিন্তু সে চলে এসেছে সেখানে। এবং কথক তখনই পাগলা মেহের আলীর কাছে ছুটে গেল এবং তাকে জিজ্ঞাসা করছে, মেহের আলী ক্যা ঝুঠে রে? সে আমার কথায় কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণায়মান মহাবিষ্ট পক্ষীর ন্যায় চিৎকার করিতে করিতে বাড়ির চারিদিকে ঘুরিতে লাগিল। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল, তফাৎ যাও, সব ঝুঠে, সব ঝুঠে। আমি সেই জল ঝড়ের মধ্যে পাগলের মতো আপিসে গিয়া করিম খাঁকে ডাকিয়া বলিলাম, ইহার অর্থ কি আমাকে খুলিয়া বলো। করিম খাঁই তো রাত্রে থাকতে বারণ করেছিল। সেই ভোরের বেলায় পাগলের মতো ছুটে গেল সেই মানুষটা অফিসে এবং করিম খাঁকে গিয়ে জিজ্ঞাসা করলো যে এই ঘটনা বৃত্তান্ত কি, যেগুলো আমি দেখতে পাচ্ছি, পাগল মেহের আলী কেন চিৎকার করছে ওখানে এরকম প্রতিদিন। বৃদ্ধ যাহা কহিল তাহার মর্মার্থ এই। তোমার করিম খাঁ কি বলল, এক সময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হইত। সেই সকল চিত্তদাহে, সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হইয়া আছে। সজীব মানুষ পাইলে তাহাকে লালায়িত পিশাচির মতো খাইয়া ফেলিতে চায়। যাহারা ত্রিরাত্রি ওই প্রাসাদে বাস করিয়াছে, মানে 3 রাত্রি, তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হইয়া বাহির হইয়া আসিছে। এ পর্যন্ত আর কেহ তাহার গ্রাস এড়াইতে পারে নাই। অর্থাৎ করিম খাঁ কি বলল, যে আজ থেকে 250 বছর পূর্বে শাহ মামুদ যখন ছিলেন তখনকার যে ঘটনা, কত নারী বঞ্চিত হয়েছে, কত নারীকে জোরপূর্বক এখানে আনা হয়েছে, কত নারীর ক্রন্দন লুকিয়ে আছে ওই পাথরগুলোর মধ্যে, ঘরের মধ্যে। কত নারী ক্রন্দন করেছে এই রাজপ্রাসাদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, কেউ এসে নিয়ে যাক তাদেরকে। এক সময় ছিল নারীরা বিক্রি হতো। দেখবে বিভিন্ন সিনেমা আছে যেমন মহেঞ্জোদারো, বা বিভিন্ন যে ইতিহাসের যে ঘটনাগুলো আছে, একসময় দাস প্রথা ছিল, পুরুষও বিক্রি হতো, নারীও বিক্রি হতো। নারীদেরকে ভোগবিলাসের জন্য বিক্রি করা হতো এক সময়। এইগুলো বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে দেখতে পাবে। তো সেই রাজার ভোগবিলাসের জন্য ওই নারীদেরকে নিয়ে আসা হতো, সুন্দরী সুন্দরী নারীদেরকে, তরুণ ইরানি নারীদেরকে, এবং তাদের জীবন কাহিনীগুলো একটু অন্য রকমের ছিল। অর্থাৎ তারা বঞ্চিতই হয়েছিলেন এবং সেই নারীদের যে আর্তনাদ, যে ক্রন্দন, জোরপূর্বক তাদেরকে আনা হয়েছে আমোদ প্রমোদের জন্য রাজার দ্বারা,
সেই মানে কি বলবো, সেই নারীদের আকাঙ্ক্ষা আশা সবকিছু যেন পাথরে পাথরে লুকিয়ে আছে। গল্পটার এই জন্যই নাম ক্ষুধিত পাষাণ, যে পাষাণগুলোর ক্ষুধা রয়েছে। ক্ষুধিত মানে ক্ষুধা থেকে ক্ষুধিত, খিদে। পাষাণগুলো যদি কোনো নর বা কোনো মানুষকে পায় তাকে খেয়ে ফেলে। তো এখানে সেই মানুষটা যখন করিম খাঁর কাছে সমস্ত বৃত্তান্ত জানতে পারলো, তখন সে জিজ্ঞাসা করলো, আমার উদ্ধারের কি কোনো পথ নাই? মানে এখান থেকে আমি বাঁচবো কি করে? মেহের আলী তো এখানে এসেছিল, মেহের আলী বেঁচে গেছে কিন্তু পাগল হয়ে গেছে। হয় মরে যাবে, নয় বেঁচে থাকলে পাগল হয়ে যাবে। আমিও তো 2-3 দিন রাত্রি পার করলাম, আমিও কি পাগল হয়ে যাবো এভাবে? তো করিম খাঁ কি বলছে, একটি মাত্র উপায় আছে, তাহা অত্যন্ত দুরূহ, তাহা তোমাকে বলিতেছি। একটা উপায় আছে, তোমাকে আমি জানাচ্ছি, তবে তার আগে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা তুমি শুনে নাও। কিন্তু তৎপূর্বে এই গুলবাগের একটি ইরানি কৃতদাসীর পুরাতন ইতিহাস বলা আবশ্যক। একজন ইরানি কৃতদাসী হিসেবে নিয়ে আসা হয়েছিল একটা নারীকে, এবং তার একটা ঘটনা আছে, সেটা তোমাকে শুনতে হবে। তেমন আশ্চর্য, তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটে নাই। তাহলে এখন বুঝতে পারলে যে যে মানুষটা ওই তরুণ ইরানি তাকে নিয়ে যেত, কিছু দেখাতো, যে নারীটা চুল ছিঁড়ছিল, কাঁদছিল, হাসছিল, সেটা আসলে কে ছিল? সেটা আসলে সেই নারীটাকেই যেন দেখতে পেত এই মানুষটা, সেই কৃতদাসী ইরানি, যে আহ মানে কি বলবো, যার উপর দিয়ে একটা কোনো ঝড় বয়ে গেছে, যেটা করিম খাঁ বলছে যে গল্পটা এবার তাকে শোনাচ্ছে, যে গল্পটা শোনো তারপর তোমাকে উদ্ধারের পথ বলছি। এমন সময় কুলিরা আসিয়া খবর দিল গাড়ি আসিতেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ সেই প্রসঙ্গে চলে এলেন, কথক এবার হয়ে গেলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলছেন যে আমরা সেই গাড়ি বদলির জন্য ওয়েটিং রুমে ছিলাম, সেখানে গল্প হচ্ছিল, হঠাৎ করে গাড়ি আসার খবর হলো, মানে আমাদের গাড়ি চলে এসেছে। এত শীঘ্র? তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধিতে বাঁধিতে গাড়ি আসিয়া পড়িল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুপ্তথিত ইংরেজ জানালা হইতে মুখ বাড়াইয়া স্টেশনের নাম পড়িবার চেষ্টা করিতেছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখিয়া হ্যালো বলিয়া চিৎকার করিয়া উঠিল এবং নিজের গাড়িতে তুলিয়া লইল। আমরা সেকেন্ড ক্লাসে উঠিলাম। বাবুটিকে খবর পাইলাম না, গল্পেরও শেষ শোনা হইল না। মানে বুঝতে পারলে, যে মানুষটা গল্প শোনাচ্ছিল, ওই তুলার মাসুল কালেক্টর, তার গল্পটা শেষ হলো না। ওই বৃদ্ধ করিম খাঁ কি বললো, কিভাবে উপায় তার হবে? নিশ্চয়ই উপায় তো হয়েছে, তাছাড়া মানুষটা আজকে বেঁচে আছে কি করে, গল্প কিভাবে শোনালো, কিন্তু কি উপায়ে বাঁচলো সেইটা আর শোনা হলো না। আর এটাও শোনানো হলো না যে ওই তরুণ যে ইরানি ছিল কৃতদাসী, তার কি বৃত্তান্ত ছিল। কেননা ট্রেন চলে এলো এবং সেই ট্রেনে উঠে গেলেন, লেখক উঠে গেলেন সেকেন্ড ক্লাসে। আর কোনো একজন তোমার ইংরেজ মানুষ ওই লোকটাকে ডেকে নিল, যে গল্প শোনাচ্ছিল তাকে ডেকে নিল, এবং সে ট্রেনে উঠে গেল ফার্স্ট ক্লাসে। রবীন্দ্রনাথ এবং তার থিওসফিস্ট যে বন্ধু, তারা দুজন উঠে গেলেন সেকেন্ড ক্লাসে। আমি বলিলাম, লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল, গল্পটা আগাগোড়া বানানো। রবীন্দ্রনাথ তার থিওসফিস্ট বন্ধুকে এই কথাগুলো বলছেন, কিন্তু যিনি থিওসফিস্ট তিনি তো এই সব জিনিস নিয়ে আলোচনা করেন, আত্মা, পরাত্মা, অতিপ্রাকৃত, ভূতের গল্প বা যা কিছু বিষয়, এইগুলো নিয়ে মানে গবেষণা করেন। তাহলে সেই মানুষটা তো এইগুলোর প্রতি তার বিশ্বাস রয়েছে না। তো রবীন্দ্রনাথ তাকে বলে দিলেন যে লোকটা আমাদেরকে বোকার মতো পেয়ে ঠকিয়ে চলে গেল, এগুলো আসলে গল্পগুলো বানানো, এগুলো কোনো ঘটনা ঘটেনি তার সঙ্গে। তো এটা শোনার পরে এই তর্কের উপলক্ষে আমার থিওসফিস্ট আত্মীয়টির সহিত আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটিয়া গেছে। থিওসফিস্টটি তর্কে জড়িয়েছিল রবীন্দ্রনাথের সাথে, এবং তাদের এমন তর্ক হয়েছে যে থিওসফিস্ট বন্ধুটার সঙ্গে জন্মের মতো বিচ্ছেদ হয়ে গেছে। এখানে গল্পটা শেষ হচ্ছে। তাহলে এই গল্পে আমরা কি দেখতে পাচ্ছি, গল্পের মধ্যে গল্প। রবীন্দ্রনাথ গল্প শোনাচ্ছেন, আর কিসের গল্প শোনাচ্ছেন, যে তিনি পুজোর ছুটি কাটিয়ে তোমার ছুটি কাটিয়ে বাড়ি ফিরছেন বিদেশ ভ্রমণ করে। আর সেই সময় একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, সেই লোকটা সরকারি কর্মচারী, তিনি একটা গল্প শুনিয়েছিলেন। আর যে গল্পটা শুনিয়েছিলেন সেটাই হচ্ছে অতি প্রাকৃত বা অধিভৌতিক একটা গল্প। আর সেই গল্পটা আবার শেষও হলো না, সেখানে যেন একটা কথা থেকে গেল, শেষ হয়ে হইল না শেষ।
ছোট গল্প হিসেবে সার্থকতা যদি আসে তাহলে দেখো লাইনগুলো মিলছে, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা। অর্থাৎ কি, জীবনের একটা জায়গার কোনো ঘটনা দেখানো হলো, রেলে আসছে, স্টেশনে ট্রেন বদলি করবে, বাস ওখানে একটা গল্প শুরু হলো। একটা মানুষের জীবনের গল্প পেলাম এখানে আমরা, বেশি চরিত্রও নেই, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ। তত্ত্ব উপদেশও এখানে কোনো কিছু নেই। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। মনে হচ্ছে না এই গল্পটা যেন শেষ হয়ে শেষ হলো না, এরপরে কি ঘটনা ছিল জানবার একটা আকাঙ্ক্ষা। তো ছোট গল্পের এইগুলো হচ্ছে বিষয় বৈচিত্র্য যেগুলো এখানে মিলছে। তো ছোট গল্প হিসেবে সার্থক কিনা ক্ষুধিত পাষাণ, তাহলে আমরা এটা লিখতে পারি কবিতাটা বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করে করে। যদি আসে নামকরণের সার্থকতা আলোচনা করুন, তাহলে নামকরণ দেখতে হবে ক্ষুধিত পাষাণ। যে রাজপ্রাসাদের পাষাণগুলো ক্ষুধিত, অর্থাৎ খিদে আছে তাদের মধ্যে, কোনো জ্যান্ত মানুষ পেলে তাকে লালায়িত করে, পিশাচির মতো তাকে গিলে ফেলতে চেষ্টা করে। সেই শাহ মামুদের যে বিলাস বহুল যে একটা 250 বছরের পূর্ণ মানে 250 বছরের একটা পুরনো প্রাসাদ, সেখানে যে ঘটনা, সেটাই হচ্ছে ক্ষুধিত পাষাণের বিষয়। সেখানে পাষাণগুলো ক্ষুধিত, অর্থাৎ গল্পের নামকরণটা ব্যঞ্জনাধর্মী এবং নামকরণটা সার্থক বলবো, কেননা এই গল্পের নামকরণে দেখতে পাচ্ছি সত্যি পাষাণগুলো ক্ষুধিত। ওই রাত বাড়িতে 3 রাত্রি যদি কেউ থেকে যায়, সে মানে মৃত্যু তার নিশ্চিত। একমাত্র পাগলা মেহের আলী বেঁচে ছিল, যে সব সময় সে প্রলাপ করে যায়, তফাৎ যাও সব ঝুঠে। এছাড়া আর গল্পের মধ্যে লাইন তুলে প্রশ্ন আসে, যেগুলো 7 নম্বরে আসে। মূলত ক্ষুধিত পাষাণ থেকে 12, 18-তে নামকরণের সার্থকতা, ছোট গল্প হিসেবে সার্থকতা, বিষয়ভিত্তিক প্রশ্ন আসতে পারে। 7 নম্বরে এসে থাকে লাইন তুলে প্রশ্ন। তোমরা বইগুলো পাও, আমি লাইনগুলো বলে দেবো, আন্ডারলাইন করে নেবে তখন, এখন তো কারো কাছে বই নেই। আর আর সেরকম কোনো প্রশ্ন এটা থেকে নেই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, পাগলা মেহের আলীর প্রলাপের তাৎপর্য, এটা একটা প্রশ্ন আসে। ওই যে তফাৎ যাও সব ঝুট হ্যায়, কেন বলে বলতে পারবে কেউ? যেটুকু শুনলে তার ভিত্তিতে বলতে পারবে কেউ পাগলা মেহের আলী কেন বলছে তফাৎ যাও সব ঝুটে? কারো মনে হলো না ও কেন বলছে? তোমাদেরকে পাঠাতে হবে শাহ মোহাম্মদের বাড়িটাতে, একদিন থাকবে। গল্পটা শুনেও তোমরা অ্যান্সার গুলো বলতে পারছো না। কারো মনে পড়ছে না যে কি এমন আছে পাগলা মেহের আলী এসব বলছে কেন? গল্পের মধ্যেই তো উত্তর রয়েছে না? এই রে, কেউই শুনছে না, শোনা যাচ্ছে তো? শুনতে পাওয়া যাচ্ছে তো? আমারও আবার ইন্টারনেটের সমস্যা হচ্ছিল আজকে ঝড় বৃষ্টিতে, তো মাঝে মাঝে। ঠিক আছে, আজকে তো অনেকটা সময় হয়ে গেছে, নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন পাগলা মেহের আলীর প্রলাপের তাৎপর্য এটা আলোচনা করব, এবং তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস নেব। ফার্স্ট পেপারের চর্যাপদ হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আলোচনা হবে, এবং একটু মনে করাবে প্রথমে এই পাগলা মেহের আলীর চরিত্র বা তার প্রলাপের যে তাৎপর্য, সেটা আলোচনা প্রথমেই করে দেবো। আচ্ছা, পড়তে থাকো গল্পগুলো, টেক্সটগুলো পড়ে নেবে, আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি একটু পরে, 4টা পেপারেরই, ওগুলো পারলে একটু দেখবে। আজকে এ পর্যন্তই থাক, হ্যাঁ। গুড নাইট সবাইকে।